এত বড় স্যাক্রিফাইস কেন করলেন সত্যি করে বলুন তো, কে আপনি? থমথমে গলায় আগন্তুক র্যাব অফিসার জবাব দিলেন। নিজ পরিচয় দিতেই তো শেহেরকে কৌশলে বাইরে পাঠিয়ে দিয়েছি। মেয়েটার বয়স কম, মাত্র ২০ বছর। এই সিচুয়েশনে সবকিছু হয়তো চেপে রাখতে পারবে না। তার মানে আপনি? আওয়াজ থমকে গেল সানানের। অবাধ্য অশ্রু ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে দু কপল বেয়ে। এরই মাঝে গম্ভীর ভরাট কণ্ঠে জবাব দিলেন গুলিবিদ্ধ অফিসার ল। জি, আমি শেহেরের বাবা, তোর মেজো চাচা। মেজো চা চা বলে সানান জড়িয়ে ধরতে চেয়েছিল আগন্তুককে। হাত বাড়িয়ে তিনি ইশারায় দূরে সরিয়ে দিলেন ছেলেটিকে। শরীরী যন্ত্রণার সাথে বদন জুড়ে হতাশার ছাপ স্পষ্ট। গুলিবিদ্ধ পায়ের ব্যথায় প্রাণ পাখি উড়ে যাবার উপক্রম। তবুও দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে বললেন, আমার কাছে এসে রক্তাক্ত হবার প্রয়োজন নেই। বাড়ি ফিরতে সমস্যা হবে তোর। আপনার পায়ের অংশটা বেঁধে দিতে পারি কো, রক্ত ঝরছে খুব। ছেলে আমার ডাক্তার হয়েছ, চাইছো যখন নিজ হাতে বেঁধে দাও তাহলে। সানান চুপটি করে থেকে নীরব সম্মতি জানায়। তবুও শঙ্কিত কণ্ঠে আন্তরিকতার সুরে বলল, নিজের শার্ট খুলে নিয়েছে সানান। বাঁধতে শুরু করেছে চাচার গুলিবিদ্ধ উরু। ভদ্রলোক বেদনাবিধুর কণ্ঠে বলছেন, আমার মেয়ের ভুলে আজ এত কিছু হলো। মেয়েটারও ঠিক দোষ নেই রে। রূপম যে কোনোভাবে ওকে ফাঁদে ফেলতই। জি, তবে শেহের ফাঁদে পা দিলেও আমায় কিন্তু ঠিকই বাঁচিয়েছে। রূপম যখন আমার দিকে গান পয়েন্ট করে, তখন আমায় বাঁচাতে মোকাম্মেলকে গুলির মুখে ধাক্কা দেয় শেহের। আরমান আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে করুণ কণ্ঠে বললেন, জানিস বাপ, কিছুদিন আগে যখন মোকাম্মেলের বোনের সাথে রূপমের বিয়ে ঠিক করা হলো, তখনই আমি বুঝতে পেরেছিলাম ছেলেটা নিজের বিয়ের দিন যে কোনো ছলে আমার শেহেরকে বিয়ে করতে চাইবে। এই কারণেই রূপমের বিয়ের আগে আমি কৌশলে তোর সাথে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, কারণ আমি বিশ্বাস করতাম তুই আমার মেয়েকে সেভ করতে পারবি। ডানে বামে মাথা নেড়ে থমথমে গলায় সানান জবাব দিল, হয়তো সেইভ করতে পেরেছি, কিন্তু নিজেই তো জড়িয়ে গেলাম বিশাল ঝামেলায়। হয়েছে, আজ মনে হয় মেয়ে বিয়ে দিয়ে আমি ভুল করিনি। মাত্র কয়েকদিনেই তুই অনেক ভালোবেসে ফেলেছ শেহেরকে। এত তাড়াতাড়ি যে তোদের মাঝে ভালোবাসা হয়ে যাবে ভাবতেও পারিনি। আমাকে বিশ্বাস করা ঠিক হয়েছে কি? শেহেরের ওপর ভীষণ রাগ আমার, কেন যে আজ রাহেলা চাচির সাথে এলো। আপনার মেয়েটা কিন্তু ভীষণ বোকা চাচা। আমার মেয়েটাকে বোকা ভাবিস না রে, মা ছিল না তো। কোনটা ভুল আর কোনটা সঠিক এসব চোখে আঙুল দিয়ে কেউ শেখাতে পারেনি। এই ধরনের মাতৃহারা মেয়েরা হয় অনেক স্বার্থপর, এক রোখা টাইপের থাকে, অন্যথায় একটু সহজ সরল আর বিশ্বাসী ধরনের হয়। আমার শেহের কিছুটা বিশ্বাসী স্বভাবের, ছলনা চাতুরি কারসাজি একটু কমই বোঝে। সানান মাথা নেড়ে সমমত প্রদর্শন করে। সত্যিই তার লাজবধূ ছল চাতুরি কম বোঝে। আরমান আহমেদ অনুরোধের সুরে বললেন, শেহেরকে এখনই আমার সম্পর্কে বলিস না বাপ। মেয়েটা ওর দাদির কাছে সব বলে বসতে পারে। আমার জীবিত থাকার কথা জানলে মা এই বৃদ্ধ বয়সে উত্তেজনা চেপে রাখতে পারবেন না। সেক্ষেত্রে আমার মা মেয়ের ভুলে আমি নিজস্ব মিশনটাই কমপ্লিট করতে পারবো না। শেহেরকে বলবি আমি ওর বাবার ডিপার্টমেন্টাল ফ্রেন্ড, তাই মেয়ের মতো ট্রিট করে ওকে সেভ করতে চাচ্ছি। ওকে। এরই মাঝে শেহের সহ ফোর্স চলে আসে ঘরের সামনে। আরমান আহমেদ নিজেদের মধ্যকার আলোচনা বন্ধ করার ইশারা দেয় সানানকে। পুরো ফোর্স সরকারি পোশাকে, শুধু শেহেরের বাবা নিজেই এসেছেন সাধারণ পোশাকে। মেয়ের কাছে এখনই ধরা পড়তে চাননি তিনি। আইডি টার্টটিও পকেটে পুরে রেখেছেন। সরকারি ফোর্স ধীরে ধীরে এসে ঢুকে পড়ল লাশের কক্ষে। শেহেরের নিকট থেকে তারা অলরেডি খুন সম্পর্কে জেনেছে সবকিছু। তবুও অজানার ভান করে এসেই প্রশ্ন করল, কি হয়েছে স্যার? আরমান আহমেদ খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে জবাব দিলেন ফোর্সকে। নিজে রূপমের হাতে গুলিবিদ্ধ হয়েছেন, আত্মরক্ষার্থে খুনটাও করেছেন নিজ হাতে। এসবই ধীরে ধীরে বললেন সুন্দর সুচারুভাবে। আবার সানানকেও ক্রেডিট দিতে ভুল করেননি। সানান রূপমকে ধাক্কা দিয়েছে বলেই তিনি পিস্তল হাতে পেয়েছেন এবং এখনও বেঁচে আছেন ছেলেটির উশিলাতেই। কৌশলে নিজের মাথায় নিয়ে নিলেন রূপম হত্যার সব দায়ভার। তার অধীনস্থ ফোর্সের অনেকেই সহজেই বিশ্বাস করলেন তার স্বীকারোক্তি। শেহেরের বাবা আরমান আহমেদ র্যাবের ডেপুটি ডিরেক্টর, কোম্পানি কমান্ডার। এই ফোর্সে তিনিই প্রধান। এরকম অনেকগুলো ফোর্স এলেও তিনিই প্রধান থাকবেন। ভদ্রলোক সানান শেহেরকে নির্দেশ দিলেন বাড়ি ফিরে যাবার জন্য। ফিরে আসার সময় একজন অধস্তন র্যাব অফিসার সানানকে জিজ্ঞেস করল, ঠিক কি ঘটেছিল ইয়াংম্যান?
কিভাবে খুন হলো দুজন? আমাদের স্যারকেই বাঁচালেন কিভাবে? আরমান আহমেদের শিখিয়ে দেয়া কথাগুলোই গুছিয়ে বলে দিল সানান। এরপরে বউকে নিয়ে রওনা করল বাড়ির উদ্দেশ্যে। কিছুদূর হেঁটে নিজেদের গাড়ির কাছে চলে আসে ওরা। ছেলেটি গাড়ির একপাশের দরজা খুলে দিয়েছে বউকে। বউ গাড়িতে আরোহণ করলে দরজা লক করে ড্রাইভিং সিটে এসে বসেছে। শা শা করে গাড়ি ছুটছে ছোট বড় রাস্তা পেরিয়ে। এই যাত্রায় ভীষণ বিষণ্ণ দুজনই। গাড়ি ঢাকা ছেড়ে জেলা শহরগামী পথে এসে পড়েছে, অথচ আলাপ হয়নি দুজনার মাঝে। গাড়িতে উঠে সানান একবারও তাকায়নি বইয়ের পানে। শেহেরের বড্ড খারাপ লাগছে এখন। বড় ফুপুর একমাত্র পুত্র রূপম মারা গেল। মোকাম্মেলের মৃত্যুতে স্বামীরা অকালে বিধবা হল। কেমন যেন বুকের ভেতর একটি পাথর চেপে আছে। বড়মশাইকে চুপচাপ থাকতে দেখে তাকেও চিন্তার প্রাবল্য ক্রমাগত বাড়ছে। এই বরটারও না জানি কি হয়ে যায়। প্রিয় পুরুষকে নির্বাক থাকতে দেখে শেহের আচানক বলে উঠল, রূপম ভাইয়ার জন্য খুব খারাপ লাগছে। তৎক্ষণাৎ গাড়িতে হার্ড ব্রেক করল সানান। অনল ঝরা আখি যুগল যেন কোটর ছেড়ে বেরিয়ে আসার অপেক্ষায়। সে অনল ঝরা চাহনি নিয়েই ভীষণ ক্ষুব্ধ স্বরে বউকে বলল, এই নাম তুই আমার গাড়ি থেকে। আমি কি করেছি? মিনমিনে কণ্ঠে প্রশ্ন করল শেহের। তোর জন্য খুন করলাম রূপমকে, আর তুই এসেছিস আমাকে খারাপ লাগা শোনাতে? না মানে সরি, ভুলে বলে ফেলছি আর কি। রূপমের নামও উচ্চারণ করবি না মুখে, তাহলে তোকেও মেরে ফেলবো। কে বলেছিল তোকে আজ নাচতে নাচতে এভাবে ঢাকায় চলে আসতে? শেহের ভুল বুঝতে পেরেছে নিজের। রাহেলার সাথে নিজে না এলে তো আর আজকের অঘটন ঘটত না। সানান আবার গাড়ি চালাতে শুরু করেছে বউকে অনুতপ্ত হতে দেখে। গভীর মনোযোগ তার ড্রাইভিংয়ে। খুন করে এসেও গাড়ি চালিয়ে যাচ্ছে সাবলীল গতিতে। হয়তো ডাক্তার বলেই খুন রক্তের বন্যার মুখোমুখি হয়েও নিজেকে সামলে রাখতে পেরেছে। তবে ক্ষোভ আর কষ্টের পাহাড় দ্রুত জমছে প্রশস্ত বুকে। পুরো যাত্রায় বইয়ের সাথে আর কোনো আলাপ হয়নি তার। নির্বাক থেকেই ফিরে এসেছে বাড়িতে এসে দেখে দাদি মেহেরুন্নেসা অঝরে কাঁদছেন। রূপমকে পছন্দ করতেন না বৃদ্ধা, তারপরেও সবচেয়ে বড় নাতি তো। নাতির চিরবিবায় ভীষণভাবে ব্যথিত আজ। ঘরে ফিরে আসার পরে আরও বেশি কষ্ট হচ্ছে শেহেরের। সানান একদমই কথা বলছে না তার সাথে। পুরো বাড়ি থমথমে। ডাক্তার আন্দালিব আছেন রূপমদের বাড়িতে। মায়া আহমেদও সেখানেই গিয়েছেন। সায়ন শামস ফিরে এসেছে বাড়িতে। স্বামীর কি হয় না হয় এসব নিয়ে ভীষণ চিন্তিত শেহের। একটু কথা বললে হয়তো বেচারার বুকটা হালকা হতো, কিন্তু সে তো অভিমান করে আছে বউয়ের উপরে। কি করে কথা বলবে? বিকেল প্রায় 3:30 বাজে এখন। বাড়িতে আজ রান্না হয়নি কিছুই। সায়ন কিছু খাবার নিয়ে এসেছে বাইরে থেকে। খাবারগুলো শেহের ঝটপট বেড়ে নিয়েছে টেবিলে। সায়নের ডাকে সারানো এসে খেতে বসেছে সবার সাথে। ভোজন শেষে সানান গিয়ে শুয়ে আছে বউয়ের কক্ষে। শেহের ব্যস্ত দাদিকে খাবার খাওয়াতে। আচানক রিং হলো শেহেরের মুঠোফোনে। চাচাতো বোন স্বামীরা ফোন কল দিয়েছে। মেয়েটি রিসিভ করেনি কুটনির ফোন কল। যদিও আজই বিধবা হয়েছে স্বামীরা, তবুও ওদের মা মেয়ের জন্য বিন্দুমাত্র মায়া অবশিষ্ট নেই মেয়েটির। এখন কথা বলে আবার কোনো মিথ্যে ছলনায় জড়াতে চায় না। এমনিতেই অনেক বিপদগ্রস্ত। শেহের ফোন রিসিভ করেনি বলে স্বামীরা কল দিয়েছে শামসের মুঠোফোনে। প্রথম দুবার শামস রিসিভ করেনি, পরপর 3বার কল দেবার পরে রিসিভ করে ছেলেটি। স্বামীরা করুণ সুরে কেঁদে কেঁদে জানায়, আমার আম্মু অ্যাক্সিডেন্ট করছে শামস ভাইয়া। আম্মুর একটা পা গাড়ির চাকায় একদম পিষে গেছে। অনেক চিকিৎসা খরচ লাগবো আম্মুর। একটা পা নাকি পুরো বাদ হয়ে যাবে। তোদের কোনো কথাই বিশ্বাস করি না রে। তোর মায়ের অ্যাক্সিডেন্টের কথাও না, আর তোর ক্যান্সারের কথাও না। আমার ক্যান্সারের কথা মিথ্যা। এইটা রূপম মোকাম্মেলের বুদ্ধিতে আমি কইছি, নয়তো ওরা আমার ক্ষতি করত। আল্লাহ আমারে বিধবা করছে। আম্মুরও বিচার করলো অ্যাক্সিডেন্টের মাধ্যমে। চুপ কর। তোদের সব অসুখী মিথ্যে বাহানা আর টাকা নেয়ার ধান্দা। রাখ ফোন, রাখ। প্লিজ শামস ভাইয়া, একটা ক্ষমা চাওয়ার সুযোগ তো দাও। কিসের ক্ষমা? সেদিন তোমাকে একদল গুন্ডা ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিল। ওরা রূপম ভাইয়া রোকছিল। আমার শ্বশুরবাড়িতে বসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তোমাকে মেরে সানান ভাইয়াকে দুর্বল করে দেওয়ার ইচ্ছা ছিল রূপম ভাইয়ার। আমি তোমার কাছে সব আগেভাবেই বলে দিতে পারতাম, কিন্তু আমিও সেদিন তোমাদের ক্ষতি চেয়েছিলাম। আজকে আমাদেরই চরম ক্ষতি হইল। কেন যেন মনে হচ্ছে তোর উপযুক্ত শিক্ষা এখনো হয়নি, কারণ স্বামীর মৃত্যুতে তোর মাঝে কোনো কষ্টই দেখতে পাচ্ছি না।
কথাটা বলেই ফোন কেটে দেয় শামস। খানিক বাদে স্বামীরা হসপিটালের ছবি পাঠায়। পায়ে ব্যান্ডেজ নিয়ে রাহেলা হসপিটালের বেডে। একটি পা অনেকটাই ক্ষতিগ্রস্ত কুটিল মহিলাটির। শামস ভাবছে, সত্যিই কি আল্লাহ শিক্ষা দিল তাহলে? প্রত্যেক শেহেরদের এলাকায় যে বোমা হামলার ঘটনা ঘটেছে, এটা নিয়ে তদন্ত করছে পুলিশ। কিন্তু যে দুজন ডাকাত পালিয়ে গেছে তাদের ব্যাপারে কোনো তথ্য কেউ জানে না। পুলিশও নাকি কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি। এসব কারণে ওই দুজন ডাকাতকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি। বোমা হামলার মাধ্যমে কারা ডাকাত খুন করেছে তাদের ব্যাপারেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। 7 জন ডাকাত তো মরেই গেছে, বাকি 2 জন ডাকাতও হয়তো সানান শামসকে চিনতেই পারেনি। এলাকার লোকজন কিংবা পুলিশও এখনো ঘটনা আন্দাজি করতে পারেনি। নৈশভোজ শেষে শেহের চলে আসে কক্ষে। সানান নিজ বালিশে শুয়ে বউয়ের বালিশটিকে কোল বালিশ বানিয়েছে, রেখেছেও পায়ের নিচে। বউ বেচারি এসেই ভীষণ অভিমানে নিজ বালিশটি নিয়ে রেখে দিল স্বস্থানে, যেন সব রাগ বালিশটির উপরেই। হতাশ মেঘ মলিন বদনেও সানান ঈষৎ হাসল অভিমানী বউয়ের পানে চেয়ে। বেচারার সব রাগ সকল অভিমান ঝরে পড়ে গেল সেই হাসিতে। বউকে হাত ধরে পাশে বসিয়ে ভীষণ অনুরোধের সুরে বলল, লাজবধূ, একটা কথা বলি। বলুন। বিয়ের শাড়িগুলো থেকে একটা শাড়ি পরে দেখাও না, তোমাকে না বউয়ের সাজে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শেহেরেরও সুপ্ত ইচ্ছা আছে শাড়ি পরে বরের মনোরঞ্জনের, কিন্তু সকালে ঢাকা যাবার পূর্বে বিয়ের কাপড় চোপড়ের লাগেজটি রেখে গেছে মায়া আহমেদের কক্ষে। ডাক্তার আন্দালিব মায়া দম্পতি বাড়ি ফিরে এসেছে রাতেই। কক্ষেই ঘুমোচ্ছেন তারা এখন। খানিক চুপটি করে থেকে বেচারি আন মনে ভাবছে, রূপম ভারিয়া মারা গেল, স্বামীরাটাও আজই বিধবা হলো, ছোট চাচি অ্যাক্সিডেন্টে পা হারালো, বাড়িতে একরকম শোকের বন্যা বইছে। এর মধ্যে আমি বিয়ের শাড়ি পরে সাজসজ্জা করলে সবাই ভীষণ নেগেটিভ চোখে দেখবে। তাছাড়া এই রাতে কোনো অজুহাতে বিয়ের শাড়ি আনতে যাব শাশুড়ির কক্ষে। বউকে ভাবনায় বিভোর হতে দেখে গম্ভীর কণ্ঠে দীর্ঘশ্বাস ছেড়ে সানান বলল, ঠিক আছে, বিয়ের রঙিন শাড়ি পরতে হবে না, তোমাকে সবসময়ই বাহারি ফুলের মতো রঙিন লাগে আমার কাছে। রাগ করলেন নাকি? ভারী কণ্ঠে জবাব সানানের। না, রাগ করব কেন? আমার লাজবধূ এমনিতেই লাজরাঙা চাঁদের মতো সুন্দর। স্বামীকে নিয়ে সীমাহীন ভয়ের ঝড় বইছে শেহেরের বুকে, তবুও এসব বুঝতে দিতে চায় না। পাশে শুয়ে স্বাভাবিক সুরেই জবাব দিল, এখন একটু চিকন চাকন আছি তো, তাই হয়তো দেখতে সুন্দর লাগে। স্থায়ীভাবে লন্ডনে আপনার কাছে যেতে অনেক সময় লাগবে, সেই পর্যন্ত মোটা হয়ে যেতে পারি। মোটা হলে তোমাকে বালিশ বানিয়ে শুয়ে থাকব। আর যদি এমন চিকনই থাকি? বছর বছর একটা করে বাচ্চা দেব, তাহলে প্রেগন্যান্সির কারণে এমনিতেই মোটা দেখাবে। ধুর, সবসময় কি সব বলেন? বউকে লাজ রাঙা হতে দেখে আরেকটু লাজুক করে দিতে ইচ্ছে করল ছেলেটি। আলতো করে পেটে চুমু খেয়ে বলল, ইস, কবে যে আমার একটা বেবি হবে। শেহের এক ধাক্কায় পেটের কাছ থেকে সরিয়ে দিল বরকে। বেচারা মোটেও দমে যাবার পাত্র নয়। কানের কাছে মুখ এনে ফিস ফিসিয়ে বলল, এত লজ্জা লাগলে কানে কানে বলে দাও না, প্রথমে ছেলে হবে নাকি মেয়ে হবে আমার? আপনার মতোই একটা বদমাশ হবে। আরে লাজবধূ, এত রাগ করো কেন? বেবি হলে কিন্তু তোমারই লাভ। একটা বেবি হলে তোমার আদর দ্বিগুণ হবে, আর 2টো বেবি হলে তোমার আদর 4 গুণ বাড়বে। এভাবে আদর বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হাতের আঙুল গুনে গুনে আদরের হিসেব দিল সানান। ধাক্কা দিয়ে সে হাত সরিয়ে দিয়েছে। স্বামীকে নিয়ে ভয়ের বাধাহীন স্রোত বইছে বেচারির মনে। সেই স্বামীই কিনা দুষ্টুমি করছে নানা ছলে। ভীষণ অভিমানে মেয়েটি জবাব দিল, এ তো বাচ্চা বাচ্চা করছেন কেন? কি করবেন বাচ্চা দিয়ে? ব্যক্তিগত সৈন্যদল গড়ব, টেনশন নেই, তোমাকে সে দলের সেনাপতি করব। কত ক্ষমতা থাকবে তোমার? শয্যাশায়ী বউকে আলিঙ্গন করে নাকে নাক ঘষে জবাব দিল সানান। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছিল প্রায়। শেহের লজ্জা পেল খানিকটা। ধাক্কা দিয়ে বেচারাকে পাশে সরিয়ে দিতে বলল, এত ছেলেমেয়ের জায়গা দেবেন কোথায়? বেচারা ডাক্তার পাশে শুয়েই বউকে টেনে নিল বুকে। হ্যাংলা পাতলা গরনের বরফ শুভ্র মেয়েটি লাজে মুখ গুজে নিয়েছে বরের বুকে। বর বেচারা দুষ্টু স্বরে জবাব দিল, ছেলে মেয়ের জন্য জায়গা একটা করেই দেব, তবে বউটাকে এভাবে আমার বুকেই রাখব, আর রাত দিন শুধু আদর করব। দেখেন, দুষ্টুমি করবেন না, আমি মরছি আপনার টেনশনে, অথচ আপনার কোনো দুঃখ ব্যথা নেই। অশ্রুজল বদনে জবাব দিল শেহের। মেঘের ন্যায় মলিন হতাশাচ্ছন্ন হলো সানানের বদনখানি। বউয়ের সাথে দুষ্টুমিতে মেতে দুঃখকে বিদায় করতে চেয়েছিল 2 হাত নেড়ে, কিন্তু না, অজানা দুঃখ যে ঘিরে ধরেছে ওদের সুখের জীবনকে। তবুও মেঘ মলিন বদনেই ঈষৎ হাসির বিস্তার ঘটালো ছেলেটি। ধীরে ধীরে ভরাট কণ্ঠে জবাব দিল,
তুমি পাশে থাকলে কোনো দুঃখ কোনো ব্যথাই কাবু করতে পারবে না আমায়। শেহেরও লাজুক হাসল সব চিন্তাকে পেছনে ফেলে দিয়ে। নয়নে জমাট অশ্রু রাশি যেন আলতো ধাক্কাতেই গড়িয়ে পড়বে নিচে। এহেন ছল ছলে নয়নেই হাসি ফুটিয়ে স্বামীকে খুশি করার প্রাণান্তকর প্রচেষ্টা। ছল ছল নয়ন লুকোতে মেয়েটি সরে এসেছে বরের বুক থেকে। বড় মশাইয়ের কাছ থেকে লুকানো কি এতই সহজ? বেচারা আলিঙ্গন করে একটি চুমু খেলো বউয়ের গোলাপ রাঙা অধরে। বউ বেচারিও লাজ রাঙা হলো যেন নতুন করে। প্রিয় পুরুষ ধীরে ধীরে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে তার থুতনিতে, গ্রীবায়। এহেন ভালোবাসার মাঝেই হঠাৎ যেন থমকে গেল সানান। কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, লাজ বধূ, তোমার বুকটা এমন ধকধক করছে কেন? জবাব নেই মেয়েটির। নির্বাক্য কণ্ঠে শুধু ফোটায় ফোটায় আখি জল গড়িয়ে পড়ল বরফ শুভ্র কপল বেয়ে। স্বামীর ভবিষ্যৎ নিয়েই ভীত সন্ত্রস্ত বেচারি। নিজের অজান্তেই বুক ধকধক ধরফর করছে থেকে থেকে। বর বেচারাও জেনে গেল এ গোপন বেচার কথা। বউয়ের অবাধ্য আখি জল মুছতে মুছতে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার এ উত্তাল বুকে লিখে রেখো আমারই নাম। শত বাধা শত কষ্ট পেরিয়ে ফিরব তোমারই কাছে। এ জীবন সফরে ভালোবাসা খুঁজব আমি শুধু তোমারই মাঝে। বরের কথা শুনে খুশির ঝিলিক ফুটল শেহেরের নয়নকোণে। অধরও ছেয়ে গেল মিষ্টি হাসির বানে। সানান চুম্বন এঁকে দিল সে মিষ্টি হাসি মাখা অধরে। ভালোবাসারা বেসামাল হচ্ছে আজ দেহ মন জুড়ে। হৃদয়জ শত ব্যথার মাঝেও এ যেন এক মুঠো খুশির স্রোপনি অনুভূতি। সেই খুশিতে আজ আবারও হারিয়ে গেল ওরা বেসামাল ভালোবাসার বর্ণিল গভীরে। মুনবুসিয়া নীরবতায় জড়ানো উদাস মায়াবী রাত। পুরো বাড়ি যেন এক মায়ামার ঘুমপুরি। এরই মাঝে রাত 1টার দিকে আচানক মুঠোফোন বেজে ওঠে সালানের। আজ আর ফোন সাইলেন্ট করে ঘুমায়নি। এতগুলো খুন করেছে নিজ হাতে, এখন কি আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমানো যায়? ভীষণ প্রতাপশালী ক্ষমতাধর পৌর মেয়র বাতেনের পুত্র রূপমকে খুন করেছে। এখন তো সতর্ক থাকতেই হবে। মাত্রই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল ছেলেটি। এরই মাঝে ফোন বেজে চলছে নিরন্তর শব্দে। শেহেরও লাফিয়ে উঠেছে মুঠোফোনের অবাধ্য আওয়াজে। বালিশের পাশ থেকে ফোনটি হাতে নেয় সানান। তাকিয়ে দেখে মেজো চাচা আরমান আহমেদ ফোন দিয়েছেন। নাম্বারটি এখনো আগন্তুক নামেই সেভ করা মুঠোফোনে। শেহেরের নিকট পরিচয় লুকানোর আদেশ করেছেন ভদ্রলোক, তাই নামও পরিবর্তন করেনি ছেলেটি। তবে শেহেরও এটুকু বুঝতে পেরেছে যে আগন্তুক ওদের চরম শুভাকাঙ্ক্ষী। কিন্তু আজ সানান শেহের দুজনেই চমকে গেছে এই মাঝ রাতে ওনার ফোন কল দেখে। ছেলেটি ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শোনা যায়, তুই পাসপোর্ট এবং ওয়ালেট নিয়ে এখনই বাইরে বেরিয়ে আয়। আমি নিতে এসেছি তোকে। গাড়ি নিয়ে মসজিদের সামনে অপেক্ষা করছি এখন। ঠিক আছে, আমি আসব, কিন্তু আমার বের হতে কয়েক মিনিট সময় লাগবে। ওকে। আরমান আহমেদ ফোন দিয়েছেন। সানান একবার তাকায় লাজ বধুর পানে। আজ কিছুই বলতে হচ্ছে না সরলা চঞ্চলা মেয়েটিকে। সবই যেন বুঝে নিয়েছে চেহারা দেখে এক পলকে। ছেলেটি পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল সেরে নিতে। শেহেরের কেমন যেন ভয় ভয় করছে। অজানা আশঙ্কায় বুক কাঁপছে দুরু দুরু করে। বাধাহীন নিঃশ্বাস বেড়ে চলছে দ্রুত গতিতে। কেন যেন আজ সব কিছুতেই ভয়, কারণে অকারণে অদ্ভুত সংশয়। এত রাতে কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছে না মেয়েটি। পুলিশ কি টের পেয়ে গেছে রূপম হত্যার প্রকৃত ঘটনা, নাকি বোমা হামলার ব্যাপারটি টের পেয়ে গেল? এরই মাঝে সানান গোসল ছেড়ে বেরিয়ে আসে। বউয়ের মাথায় হাত রেখে আশ্বাসের সুরে বলল, চিন্তা করো না লাজবধূ, আগন্তুক ভীষণ বিশ্বাসযোগ্য। শেহের উপর নিচে মাথায় নাড়ায় সম্মতিসূচক ভঙ্গিতে। সানান জোর কদমে কক্ষদ্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার পাসপোর্ট সায়ন শামসের রুমে, আমি গিয়ে পাসপোর্ট বের করে নেই। সানান তড়ি ঘড়ি করে ঢুকে গেছে ভাইদের কক্ষে। শেহের কাপড় চোপড় নিয়ে এক দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ঝটপট গোসল সেরে বেরিয়ে আসে পবিত্র শরীরে। ভাইদের কক্ষ থেকে পাসপোর্ট ওয়ালেট নিয়ে সানানও এসেছে এখানে। বউকে ছেড়ে যাবার তীব্র বেদনা বুকে। এ যেন হৃদয়ের গোপন হাহাকার, অদৃশ্য এক বাঁধন ছেঁড়া আর্তনাদ, ভালোবাসা হারাবার অজানা ভয়, অদ্ভুত অপরিমেয় সংশয়। কিন্তু এহেন পরিস্থিতি যে নিজেকেই সামলাতে হবে শক্ত হাতে। সব ভয় সব সংশয়কে দূরে ঠেলে বউকে বুকে জড়িয়ে ধীর কণ্ঠে বলল, ভয় পেও না লাজবধূ, হয়তো কোনো বিপদ এসেছে, তাই আগন্তুক আমায় সরিয়ে নিতে চাচ্ছেন। শেহের ফুপিয়ে কাঁদতে শুরু করেছে অজানা আতঙ্কে। বুকের চাপা ভয় কষ্টগুলো বেরিয়ে আসতে চায় নয়ন হয়ে, অশ্রুর বাড়ি ধারার মতো করে। মাত্র কটা দিনে পাল্টে গেল জীবনের হিসেব, সব সমীকরণকে বদলে দিয়ে। আজ ভাবনা নেই, স্বপ্ন নেই, আশা নেই এই অসহায় মেয়েটির। রুমঝুম খুশির বর্ণিল ভাবনাগুলোয় আজ জমেছে শুধু দুর্ভাবনা, হতাশা, নিরাশার আর দুরাশা। মেয়েটির কান্নার মাঝেই সানান চুম্বন এঁকে দিল ললাটে। এরই মাঝে অন্তর কাঁপিয়ে আবারও ফোন বেজে ওঠে। আগন্তুকই ফোন দিয়েছে দ্রুত বের হবার জন্য। বউকে বুকে জড়িয়ে ভারী কণ্ঠে সানান বলল, তোমার সাথে এর মধ্যে আর দেখা হয় কিনা জানি না কি আছে কপালে। আপনার কিচ্ছু হবে না, দেখবেন কিচ্ছু হবে না আপনার।
একটা ওয়াদা দাও লাজবধূ। কিসের ওয়াদা? যদি আমার বহু বছরের সাজা হয় তবুও তুমি আমারই থাকবে। এই লাজরাঙা চাঁদমুখ, এই বরফ শুভ্র গরণ, এই মায়াবী চাহনি সব আমারই থাকবে, শুধু আমারই। বউয়ের থুতনি ধরে ছলছল নয়নে চেয়ে ভারী কণ্ঠে জবাব দিল সানান। কি বলছেন আপনি এসব? আমি তো আপনারই ছিলাম, আপনারই থাকব। আর সাজা? কোনো সাজা হবে না আপনার, আমি মুক্ত করে আনবো আপনাকে। আবারও বেজে ওঠে সানানের অবাধ্য মুঠোফোনটি। বিপদের আশঙ্কা থাকায় এখনই প্রস্থান করা উচিত। লাজবধূর কপালে চুমু খেয়ে সানান বেরিয়ে যায় আগন্তুকের উদ্দেশ্যে। বেচারি শেহের দুয়ারে দাঁড়িয়ে পলকহীন দৃষ্টিতে চেয়ে রয় স্বামীর যাবার পানে। এমন প্রিয়হারা রাত চায়নি মেয়েটি। মেয়েটি ভাবছে, বাবাও পরপারে পাড়ি দিয়েছিল এমনই এক রাতে, কেন আমার সাথেই এমন হয় বারবার। বুকের কষ্টগুলো, ব্যথাগুলো আজ ঝরছে বৃষ্টির ন্যায় অবাধ্য অশ্রু হয়ে। তবুও থামছে না ব্যথা, কমছে না কষ্ট মনের গহীন থেকে। মনে হয় কেউ যেন খঞ্জর বিঁধছে শক্ত হাতে, নিরন্তর গতিতে। সানানের বাবা মা সহ সবাই নিদ্রিত। পথে যেতে যেতে বেচারা বারবার ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে, লাজবধূর পানে। আচানক যেন উল্টে পড়ে যাচ্ছিল কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে। দ্রুত সামলে নেয় নিজেকে। অতপর শেষবারের মতো হাত নেড়ে বউকে বিদায় দিল অশ্রুজল মলিন বদনে। দুজনার ভালোবাসাও হলো না বিনিময় মতো করে। এরই মাঝে ঝড় এলো প্রণয় সিন্ধুর উত্তাল বুক জুড়ে। গাড়িতে আরমান আহমেদ একাই এসেছেন, তার গুলিবিদ্ধ পায়ে ব্যান্ডেজ। সানানকে দেখেই হাঁটার ক্রাচে ভর দিয়ে তিনি নেমে গেছেন গাড়ি থেকে। এহেন জটিল শারীরিক অবস্থায় তিনি এসেছেন নিজে ড্রাইভ করে। ড্রাইভিং সিট থেকে নেমে সানানকে আদেশ দিয়েছেন ড্রাইভিংয়ে বসার জন্য। ছেলেটি বসেনি এখনই, নিজ হাতে চাচাকে দ্রুত উঠিয়ে দিয়েছে পাশের সিটে। অতপর নিজে এসে বসেছে ড্রাইভিং সিটে। ভদ্রলোক ধীর কণ্ঠে বললেন, এত দেরি করলি কেন? কেউ ফলো করতে পারে আমাদেরকে। যাকগে, সামনে বাজার পর্যন্ত গিয়ে বিশ্ব রোডে উঠে যাবি। বিশ্ব রোড ধরে ৩০ কিলোমিটারের মতো সোজা গেলেই র্যাবের অত্র অঞ্চলের অফিস। তার বাম পাশের গলিতেই আমার ভাড়া বাসা। নিরাশ বদনেই সানান গাড়ি ছুটিয়েছে সম্মুখের পানে। প্রিয়তমা পত্নীর ইজ্জত বাঁচাতে ফুপাতো ভাইকে খুন করেছে ছেলেটি, অথচ সে পত্নীর সাথেই থাকা হলো না। নিয়তির নিদারুণ খেলায় নিরাপদ জীবনটাও প্রগাঢ় আধারে ঢেকে গেল। এবার দেশে আসাটাই যেন ভাগ্যের বৈরী এক খেলা ছিল। সানানকে নির্বাক থাকতে দেখে আরমান আহমেদ সিটে হেলান দিতে দিতে বলছেন, আমি রাত 12টায় হসপিটালের কেবিন থেকে বেরিয়ে এসেছি বাপ। ওহ! ভীষণ আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল সানান। দেয়ালেরও কান আছে বুঝছিস? আমি স্বেচ্ছায় গুলিবিদ্ধ হয়ে রূপম হত্যায় মিথ্যে স্টেটমেন্ট দিয়েছি। আপাতত এই স্টেটমেন্টেই মামলা চলবে, কিন্তু বাতেন ছেড়ে দেবার লোক নয়। তার একমাত্র সন্তান মারা গেছে তোদের জন্য। বদমাসটা চাইবে তোকে এবং শেহেরকে দুজনকেই ফাঁসিয়ে দিতে। যে কোনোভাবে জেলে ঢুকাবে, নয়তো মেরে ফেলতে চাইবে। শেহেরের কি হবে চাচা? আমার মেয়ে তো নির্দোষ, আইনত কিছুই হবে না ওর। তবে কোনো না কোনোভাবে প্রমাণিত হতে পারে যে শেহের ধাক্কা দিয়ে মোকাম্মেলকে গুলির মুখে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে আমি আগেভাগেই ওকে শিখিয়ে দেব, মোকাম্মেল অন্যায়ভাবে ওর গায়ে স্পর্শ করতে চেয়েছিল, তখন মেয়েটি বাধ্য হয়ে ধাক্কা দিয়েছে। মান সম্মান ঘটিত সিচুয়েশনে মেয়েদের কোনো হুঁশ থাকে না, শেহেরেরও হুঁশ ছিল না। কোর্ট বিশ্বাস করবে চাচা? অবশ্যই বিশ্বাস করবে, কারণ মোকাম্মেলরা ইজ্জত নষ্ট করতেই শেহেরকে তুলে এনেছিল। সেক্ষেত্রে বিশ্বাস না করার প্রশ্নই আসে না। আর মোকাম্মেলকে গুলিটাও শেহের নিজে করেনি, গুলি করেছে রূপম। এই ধাক্কার ঘটনায় ওকে জেলেই নিতে পারবে না। আমার মেয়ে নিরাপদেই থাকবে ইনশাল্লাহ। সেটাই যেন হয়। বাতেনের খিলক্ষেতের ঘরের ভেতরে কোনো সিসি ক্যামেরা ছিল না, তোর গুলি করার কোনো প্রমাণ নেই। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আমি গুলিবিদ্ধ হয়ে সাময়িকভাবে তোকে নিরাপদ রাখলাম, তবুও খুব দ্রুত ধরা পড়ে যাবার সম্ভাবনা আছে তোর। ওহ! শোন, বাতেন এখনও পুত্র শোকে আছে। শোক কাটিয়ে ২-৪ দিনের মধ্যেই এই মামলার তদন্তে নতুন মোড় আনবে। তোর হাতে যদি রূপম খুন নাও হতো, তবুও তোকে ফাঁসিয়ে দিতে চাইতো। আর এখানে তো তোর সত্যি সত্যিই অপরাধ আছে। এখন কি হবে চাচা? আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি।
বাস্তবিক অর্থে নিজের জায়গায় তুই ঠিক আছিস। রূপমকে খুন না করলে ছেলেটা তোকেই খুন করে ফেলত, আর আমার মেয়েটাকেও নষ্ট করত। রূপমের উৎপাতের খবর শুনে কয়েকদিন ধরেই মেয়েকে পাহারা দিয়ে রেখেছি, তোর সাথে বিয়েটা পর্যন্ত দিয়ে দিয়েছি, তবুও রূপম পিছু হটল না। আমার মেয়ের মান সম্মান নষ্ট করার জন্য লাফিয়ে পড়ল। আমি ওকে আগেভাগেই সরিয়ে দিতে পারতাম, কিন্তু খুন একটি জঘন্যতম অন্যায়, নয়তো ওকে আমি নিজেই শেষ করে দিতাম। আমি তো ওকে সহ্য করতে পারিনি চাচা। ভয় নেই, তোকে আমি যে কোনোভাবে লন্ডনে পাঠিয়ে দেব। এর জন্যই মধ্যরাতে উঠিয়ে নিচ্ছি, কেউ কিচ্ছু টের পাবে না তুই কোথায় আছিস। আমি আমার নিজের ড্রাইভারকে পর্যন্ত সাথে আনিনি, পাছে যদি কেউ বুঝতে পারে যে তুই আমার সাথে আছিস। বুঝেছি চাচা। শোন বাপ, যৌবনে স্ত্রী হারিয়ে আজ অবধি আমি নিঃসঙ্গ। আমার মেয়ের স্বামী জেলে পচলে মেয়েটাও আমার মতোই নিঃসঙ্গ জীবন কাটাবে, এটা আমি কখনোই হতে দেব না। আমার এই একটাই বাচ্চা, ওর সুখের জন্য আমি দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করিনি, আর ওকেই যদি সুখী করতে না পারি তবে আমার পুরো জীবনটাই ব্যর্থ। জানি না চাচা কি আছে আমাদের দুজনের কপালে। তুই আমার বাসায় থাকবি এখন থেকে। আমার বাসায় কোনো তদন্ত হবে না, কেউ সন্দেহও করবে না। আমি কাল পরশুর মধ্যে যে কোনোভাবে লন্ডনের টিকিট সংগ্রহ করব, তারপরে তোকে গোপনে পাঠিয়ে দেব। সানান নিশ্চুপ হয়ে আছে কিছুক্ষণের জন্য। আনমনে ভাবছে চাচাকে বলা যাবে না সেদিনের বোমা হামলার ঘটনা, তবে শামসকেও লন্ডনে নিয়ে যাওয়া উচিত। বোমার ঘটনায় যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। একবার জেলে ঢুকলে হাসি খুশি জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই সব ভেবে সানান চাচাকে বিনীত স্বরে বলল, চাচা আপনি লন্ডনগামী ফ্লাইটের দুটো এয়ার টিকিট ম্যানেজ করবেন প্লিজ, আমি শামসকেও সাথে নিয়ে ফিরতে চাই। সায়নের বিয়ে, এই সময়টায় ওকে লন্ডনে নিয়ে যেতে চাচ্ছিস কেন? সানান সত্য এড়িয়ে যায় কৌশলে। শুকনো ধোক গিলে চাচাকে জবাব দিল, জানেন তো শামস ভীষণ দুষ্ট আর একরোখা। বাতেন যদি আমাদেরকে নিয়ে কোনো উল্টোপাল্টা কাণ্ড করে তবে শামস খুন খারাপিও করে ফেলতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, শামশেরের জন্য টিকিট ম্যানেজ করব তাহলে। এই সব আলাপচারিতার মাঝেই আরমান আহমেদ বললেন, এসে গেছি আমরা, এখানেই বাসা আমার। ডান পাশের বিল্ডিংটার 3 তলায় ভাড়া থাকি। সানান গাড়ি নিয়ে এসেছে বিল্ডিংয়ের সম্মুখে। দুবার হর্ন বাজাতেই ভেতর থেকে কেয়ারটেকার গেট খুলে দিল। গভীর রাত বিধায় ঈষৎ নিভু নিভু আলো জ্বলছে ভবনটির নিচ তলায়। উন্মুক্ত গেট দিয়ে গাড়ি নিয়ে সদর্পে প্রবেশ করলে ছেলেটি। বিশাল গ্যারেজ এখানে, বেশ কয়েকটি গাড়িও রয়েছে। ছেলেটি এক পাশে গাড়িটিকে থামিয়ে আরমান আহমেদকে ধরে নামালো গাড়ি থেকে। এরপরে মিনিটের মাঝেই দুজন চলে আসে বাসায়। এসে এক গ্লাস পানি খেয়ে ভীষণ আগ্রহে সানান চাচাকে বলল, এবার বলুন আপনার নিখোঁজ হওয়ার ঘটনা আর চেহারা এভাবে বদলে যাওয়ার কাহিনীও শুনতে চাই। এখনই শুনতে চাস? জি চাচা, আর কত অপেক্ষা করব? আগে বল, শেহের সহ তোর ভাইদের ইনস্টাগ্রাম আছে কিনা? শেহেরেরটা জানি না, তবে আমার ভাইদের আছে। শোন, তোর ফোন নাম্বার অফ থাকবে আজ থেকে। পুলিশ নাম্বার থেকে লোকেশন বের করে ফেলতে পারে। আমি নিজেই তো রূপম হত্যার স্টেটমেন্ট দিয়েছি, আমার নাম্বারও ট্র্যাক করতে পারে। আমার কাছে এক্সট্রা 2টো মুঠোফোন আছে, ফোন নম্বরও আছে। আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি তোর জন্য। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে সবার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করবি। সোশ্যাল মিডিয়ার প্রায় সকল অ্যাপের তথ্য পুলিশ বের করে আনতে পারে, শুধুমাত্র ইনস্টাগ্রামের তথ্য এখনও সেভাবে বের করতে পারে না। তোর ভাইদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখ ইনস্টাগ্রামে নজর রাখার জন্য। ওকে। ওদেরকে বলবি তুই ইমার্জেন্সি কোনো এক ফ্রেন্ডের বাসায় এসেছিস। ঠিক আছে, বলতে পারবো। আমার এক ফ্রেন্ড মারা গেছে কদিন আগেই, ওর বাসার কথাই বলে দেব। নিজের মুঠোফোনটি হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে ইনস্টাগ্রামে নজর রাখার অনুরোধ করে টেক্সট পাঠায় ভাইদেরকে। এবার নিশ্চিন্তে মুঠোফোনটি বন্ধ করে রাখল। অতপর চাচার এক্সট্রা ফোনটি হাতে নিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ খুঁজে বের করল। দ্রুত হাতে টেক্সট করল সায়নকে, আমি এক বন্ধুর বাসায় আছি, আমায় নিয়ে টেনশন করিস না, আমার ফোন নম্বর বন্ধ থাকবে। শেহেরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে আমাকে নক দিতে বলিস, না থাকলে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তোরাও ইনস্টাগ্রামেই যোগাযোগ করিস আমার সাথে। আমার নিজের মুঠোফোনে সমস্যা দেখা দিয়েছে, বন্ধ হয়ে যাবে যে কোনো সময়ে। আমি অন্য একজনের ইনস্টাগ্রাম থেকে নক দিয়েছি তোদেরকে, এই আইডিতেই যোগাযোগ করিস এখন থেকে। আমি বাড়ি না ফিরলে তোর বিয়ের ডেট পিছিয়ে দিস না, ডেট পেছালে মেহেক ভীষণ কষ্ট পাবে। এরই মাঝে চাচা ফ্রেশ হয়ে এসেছেন। ক্রাচে ভর দিয়ে সানানের কাছে এসে বললেন, আমার ঘটনা সকালে বললে ভালো হতো না? এখন তো রাত প্রায় 2টো বাজে। না চাচা, এখনই বলুন ঘটনা, আপনি আবার দিনের বেলায় ব্যস্ত হয়ে পড়বেন, তখন আর শুনতে পারবো না।
চেয়ারে বসতে বসতে আরমান আহমেদ বললেন, আমি নিখোঁজ হওয়ার পরে বাতেন দুলাভাই মেয়র হয়েছেন। এর আগে তো কলেজের শিক্ষক ছিলেন। এসব হিসেব মনে আছে তো? জি চাচা, মনে আছে সবই। কলেজ শিক্ষক থাকা অবস্থায় রাজনীতি করতেন বাতেন ফুফা, আর মেয়র হয়েছেন কয়েক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে। এখন শোন আসল ঘটনা। কুমিল্লায় আমার এক বিশ্বস্ত কনস্টেবল ছিল। ওকে আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম একবার। আমার ফ্যামিলির অনেকের সাথেই ছেলেটা পরিচিত হয়ে গেছে তখন। ওহ, সেবার টাইফয়েড ধরা পড়ায় কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে যায় কনস্টেবল। ওর বাড়িটা ছিল কুমিল্লার বুড়িচংয়ে। এক বিকেলে কনস্টেবল বাড়ি থেকে মুঠোফোনে কল দেয় আমাকে। ফোনালাপের মাঝে খুব বিনয়ের সহিত বলল, স্যার, আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি অভয় দিয়ে বললাম, তো বলো। তখন ছেলেটা নিচু স্বরে জানালো, স্যার, আপনার দুলাভাই না বিয়ে করতে এসেছে। আমার দুলাভাই মানে? জি স্যার, আপনার দুলাভাই। আমার দুলাভাই তো দুজন। কে বিয়ে করতে এসেছে শুনি? আপনার বাতেন দুলাভাই। তোর মাথা কি ঠিক আছে? আমার দুলাভাই আলেয়া আপাকে প্রেম করে বিয়ে করেছে। কনস্টেবলকে উচ্চস্বরে ধমক দিলাম আমি। তারপর ধমক খেয়ে কি করল? কনস্টেবল ছেলেটা ওর মোবাইল থেকে আমাকে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি পাঠায়। ছবি দেখে তো আমি ভীষণভাবে চমকে যাই। ছবিগুলোতে আসলেই বাতেন দুলাভাই ছিল বরবেশে। আমি তখন ছেলেটাকে আদেশ করলাম, বিয়ের মধ্যে ভালো করে ঝামেলা শুরু কর, বিয়ে পড়াতে দেরি করিয়ে দে। তোকে কিন্তু দুলাভাই চেনে, তুই আড়ালে থেকেই ঝামেলার সূত্রপাত কর। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি স্পটে। তারপর কি হলো চাচা? আমার কনস্টেবল অস্থিরভাবে ঝামেলা লাগিয়ে দিল বিয়ে বাড়িতে। ওনাদের বিয়ে পড়ানোও হয়নি ঝামেলার কারণে। কিছুক্ষণ পরেই আমি কুমিল্লা শহর থেকে বুড়িচংয়ে পৌঁছে যাই। আমি গিয়ে বাতেন ভাইয়ের বিয়ে বন্ধ করলাম। অমানুষটা আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল। আলে আপার কাছে না বলার জন্য বারবার অনুরোধ করল। ওনার বিয়ে তো ঠেকিয়েছি, ঘটনা জানালে বোনের সংসারের সুখ শান্তি নষ্ট হতে পারে, এমনটা ভেবে আমিও নীরব থাকলাম। তারপর বাতেন দুলাভাইকে নিয়ে আমি চলে এলাম আমার কুমিল্লা শহরের বাসায়। ভীষণ মনমরা ছিলেন উনি। রাত্রেই আমাকে বললেন, মনটা খারাপ রে, কলেজ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আসছিলাম, বাড়িতেও কয়েকদিনের ট্রেনিংয়ের কথা বলে আসছি। এখন এমন তাড়াতাড়ি বাড়ি ফিরা গেলেও তো সবাই সন্দেহ করব। চল আরমান, আমরা কোথাও একটু ঘুরে আসি, সময়ও কাটব, মনটাও ভালো লাগব। বাতেন দুলাভাইয়ের অনুরোধে আমি কাউকে জানাইনি যে উনি আমার বাসায়। সেদিন আমি তো ছিলাম অফিসে। রাতে বাসায় ফিরলে উনি সিদ্ধান্ত জানালেন পরদিন আমাকে নিয়ে খাগড়াছড়ি যাবেন। ওনার মনটাকে ফ্রেশ করে দেয়া উচিত। তাই আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। দুলাভাই নিজেই সব ম্যানেজ করার আশ্বাস দিলেন। পরদিন বিকেলে আমরা খাগড়াছড়ি গিয়ে পৌঁছাই। দুলাভাই আগেই একজন পাহাড়ি ড্রাইভারের গাড়ি ভাড়া করে রেখেছিলেন। পাহাড়ি ড্রাইভার নিয়েই ওই দিকটায় ঘুরতে সুবিধা হবে বলে দুলাভাই আমাকে সরকারি গাড়ি ছেড়ে দেবার পরামর্শ দেন। আমিও আমার গাড়িসহ সরকারি ড্রাইভারকে বিদায় দিয়ে দেই। সেদিন পুরো বিকেল আমরা ঘুরেছিলাম বিভিন্ন দর্শনীয় স্থানে। সন্ধ্যার পরে গাড়ি নিয়ে ঘুরতে থাকি খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা ধরে। হঠাৎ করেই গাড়ি বিকল হয়ে যায় একটি বাঁকে। আমরা সেখানেই নেমে যাই গাড়ি থেকে। ড্রাইভার গাড়িটা চেক করে দেখছিল। আমি আর দুলাভাই দাঁড়িয়ে থাকি রাস্তার দুপাশে। আচানক পেছন থেকে একদল সন্ত্রাসী এসে আমাকে বাঁধতে শুরু করে। এমনভাবেই জাপটে ধরেছিল যে আমি কোমর থেকে পিস্তলটা বের করার সুযোগটুকু পর্যন্ত পাইনি। এদিকে বাতেন দুলাভাই এগিয়ে এসে নিজ হাতে আমার পিস্তল, আইডি কার্ড, সেলফোন খুলে নেন। আমার সরকারি পিস্তলের গুলিতে আমায় হত্যা করলে ওনার ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই অভিনব পন্থায় আমায় শেষ করতে চেয়েছে। সেদিন আমি ঘুরতে গিয়েছিলাম সাধারণ পোশাকে, পুলিশের ইউনিফর্মে নয়। মিনিটের ব্যবধানে সন্ত্রাসীদের একটি গাড়িও এগিয়ে এসেছিল কাছে। ওরা চোখ বেঁধে তখনই আমায় তুলে নেয় গাড়িতে। অন্ধকারে কোনো এক জায়গায় নিয়ে আমাকে প্রচণ্ডভাবে মারধর শুরু করে। তারপর এগিয়ে আসে একটি চাপাতি নিয়ে। আমি বুক ফাটা চিৎকার করে অনুরোধ করেছিলাম, আমার একটা মেয়ে আছে রে, আমি মরে গেলে মেয়েটা একদম এতিম হয়ে যাবে। ওরা বারবার বলেছিল, তোর দুলাভাই টাকা দিয়েছে তোকে মেরে ফেলার জন্য। আমি ওদের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছি, আমি তোদেরকে কিচ্ছু করব না, তোরা শুধু বাঁচিয়ে রাখ আমায়, আমাকে খুন করে এতিম করিস না আমার মেয়েটাকে। আমার মেয়ের কথা শুনে সন্ত্রাসী দলের সর্দারের যেন একটু মায়া হলো। আমিও এতিম কথাটা বলেই সর্দার চাপাতি ফেলে দিয়েছিল হাত থেকে। কিন্তু ঠিক ওই মুহূর্তে দলের একজন পেছন থেকে প্রচণ্ড জোরে আঘাত করে আমার মাথায়। আমি জ্ঞান হারাই সেখানেই। সেদিন সর্দারের মায়া হয় আমার মাতৃহারা মেয়ের কথা শুনে। পাহাড়ি লোকটা যত্ন করে আমায় নিয়ে যান তার নিজ বাড়িতে। আমি তখনও পুরোপুরি সেন্সলেস। ওইদিকে পরিবার বলতে কেউ ছিল না সর্দারের।
আমাকে একা ঘরে লক করে রেখে বাতেন দুলাভাইয়ের কাছে তিনি চলে যান কাজের টাকা আনতে। সর্দার গিয়ে ওনাকে খবর জানিয়েছিল আমি মারা গেছি। বাতেন ভাই বিশ্বাস করে লোকটাকে পাওনা টাকা দিয়ে দেয়। সর্দারের সম্ভবত ইচ্ছে ছিল টাকা এনে আমায় হাসপাতালে নেবে, কিন্তু টাকা নিয়ে ফেরার পথে সর্দার পুলিশি এনকাউন্টারে নিহত হয়। উনি ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সেদিন ওনার ঘরেও আর কেউ ছিল না, আমি তো একাই পড়েছিলাম অচেতন অবস্থায়। বুঝলাম, আপনি আর আপনার শেহের একদম একই রকম। আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে মানুষ সহজেই বৃন্দাবনে নিয়ে যেতে পারবে, তা না হলে বাতেনের মতো খারাপ মানুষের পাল্লায় আপনি কিভাবে পড়লেন? মেয়ে জামাইয়ের কথা শুনে হাসছেন আরমান আহমেদ। স্মিত হাস্যে জবাব দিলেন, আমরা বিশ্বাসী রে, আমি তো বাতেন দুলাভাইয়ের মাঝে আগে কখনো খারাপ কিছু দেখি নাই। সন্দেহ কিংবা অবিশ্বাস করার কোনো অবকাশই ছিল না। যাকগে সেসব, তারপর বেঁচে গেলেন কিভাবে? পরদিন সকালে পাহাড়ি এলাকায় খবর আসে সর্দার মারা গেছেন রাতেই। আগের রাতে সর্দারের ঘরে আমাকে নিয়ে আসার সময় পাশের ঘরের এক বৃদ্ধা দেখেছিলেন। সেই বৃদ্ধাই খবর দেন পাড়ার অন্যান্য লোকদেরকে। পাহাড়ি পরিবারগুলোর দুশ্চিন্তা হয় আমার জন্য। ওরা ঘরের দরজা ভেঙে আমাকে সর্দারের ঘর থেকে উদ্ধার করে। আমি সেই সকাল পর্যন্ত সেন্সলেসই ছিলাম। তারপর? আমাকে বের করে নিলে একটা পরিবার আমার দায়িত্ব নেয়। ওদের সেরকম কোনো টাকা পয়সা ছিল না, সাধারণ খেটে খাওয়া মানুষ। হসপিটালে নিয়ে ভালো চিকিৎসা দেবে এরকম স্বভাবও না, আর্থিক সংকটও ছিল। ঘরে রেখেই আমার সেবা যত্ন শুরু করে পরিবারটা। কিন্তু জ্ঞান ফেরার পরে আমি কিছু স্মৃতি করতে পারি না, স্মৃতিহারা হই পুরোপুরি। ওই পাহাড়ি পরিবার জানত না যে আমি পুলিশের লোক। সেই সন্ত্রাসী দলের সর্দার তো কারো কাছে বলে যায়নি যে আমি পুলিশের লোক। সন্ত্রাসী দলের বাকি লোকগুলো অন্য এলাকার ছিল, ওরাও কখনো আমার খোঁজ নিতে আসেনি। এভাবেই স্মৃতিহীনভাবে কেটে যায় প্রায় 5 বছর। কয়েক মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি একটা পাহাড়ি ব্রিজ থেকে পড়ে গিয়েছিলাম। সেদিন ব্রিজের নিচে এক বিশাল খোয়ার ওপরে পড়েছিল আমার ফেসটা। ইট সিমেন্টের বিশাল খোয়ার ওপরে পতিত হয়ে আমার গালের চোয়াল ভেঙে যায়, সামনের দাঁতও ভেঙে পড়ে যায়, পুরো ফেসটাই বিধ্বস্ত হয়। এবার আমাকে ঠিকই হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলো। পাহাড়ে ঘুরতে আসা ট্যুরিস্টরা উঠিয়ে নিয়ে আসে আমায়। ওই অ্যাক্সিডেন্টের পরেই আমি হারানো স্মৃতি ফিরে পাই। তারপর? সরকারি হাসপাতালে আমার চিকিৎসা চলে খুব সামান্য খরচে। সুস্থ হওয়ার পরে আমি ফিরে আসি নিজ জেলায়। আমাদের বাড়ির কাজের ছেলে মন্টার সাথে গোপনে যোগাযোগ করি। আমার চাকরির কাগজপত্র সহ একাডেমিক সব কাগজপত্র আম্মার কাছে থাকত। আমি জানতে পারলাম আম্মা হাঁটতে পারেন না, তবুও আমি নিশ্চিত ছিলাম আম্মার আলমারিতেই আছে আমার পেপারসগুলো। মনটাকে বুদ্ধি দিলাম একদিন ঘরের সবাইকে ঘুমের ওষুধ খাওয়াতে। ছেলেটা সবাইকে ঘুমের ওষুধ খাওয়ায়। আমি জানতাম আম্মার রুমের আলমারির চাবি কোথায় থাকে। মনটাকে বলে দিয়েছিলাম চাবির সম্ভাব্য জায়গাগুলোর কথা। সেদিন গোপনে চাবি চুরি করে ছেলেটা আমার সব কাগজপত্র পৌঁছে দিয়ে যায়। এরপরে সরকারের কাছে আবেদন করলাম যে আমি এখনো জীবিত। সরকার সব বিবেচনা করে আমার চাকরি ফেরত দিল। এই 5 বছর চাকরিতে থাকলে এসপি পদ থেকে আমার আরেকটা প্রমোশন হতো, কিন্তু আমার প্রমোশন হয়নি যেহেতু আমি চাকরিতে ছিলাম না। আমি আবার এসপি পদেই জয়েন করি। আমার জন্য নতুন করে পোস্টিং অর্ডার হবে শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। আমার এলাকার পার্শ্ববর্তী কোনো জেলায় আমাকে পোস্টেড করতে অনুরোধ করি। পুলিশ ডিপার্টমেন্ট আমাকে পছন্দের পোস্টিং দিতে পারল না। পরে আমি র্যাবে চলে আসি। সেখান থেকেই আমার নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় অবস্থিত র্যাব জোনে পোস্টিং নেই। আমার মেয়েটাকে দেখার ইচ্ছে ছিল মাঝে মাঝে, তাই এমন কাছাকাছি পোস্টিং নিয়েছি। বাড়িতে তো সবাই জানে আপনি মারা গেছেন। এখনো নিজের পরিচয় জানাননি কেন? এই অদ্ভুত চেহারা দেখে কেউ কি মেনে নেবে আমায়? শুধু কি চেহারার জন্যই পরিচয় জানাননি? না, বাতেনকে শাস্তি দেওয়ার জন্যই মূলত পরিচয় দেইনি। নিজ পরিবারের মধ্যেই শত্রু। পরিবারের একজন আমার কথা জেনে গেলে শয়তানটাও ঠিকই জেনে যেত। তারপরে আমি আর কিছু করতে পারতাম না শয়তান বাতেনের বিরুদ্ধে। উল্টা ও অনেক নাটক সাজাইত, এমনকি আমার শেহেরকে মেরেও ফেলতে পারত, আমাকে মারারও নতুন প্ল্যান করতে পারত। সবই ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারেনি বলে আপনাকে সরিয়ে দিল বাতেন। এই লোকটাকে এখনো গ্রেফতার করাননি কেন? বাতেন দুলাভাইয়ের বিরুদ্ধে মামলাই তো করিনি এখনো। কি বললেন, মামলা করেননি কেন? আসলে চাকরিতে ফিরে এসেছি মাত্র কয়েক মাস আগে। জয়নিংয়ের পরপরই শরীরটা আমার অসুস্থ হয়ে যায়। পিত্তথলির পাথর এবং অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয় একই সাথে। অপারেশনের পরে শরীরটা একদমই ভালো যাচ্ছিল না। ভাবলাম কোর্টে মামলা উঠলে সাক্ষী প্রমাণ লাগবে,
তা না হলে বাতেন দুলাভাই যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কোর্ট এটা বিশ্বাস নাও করতে পারে। তাই সাক্ষী প্রমাণ রেডি করে মামলা দায়ের করতে চেয়েছিলাম। শারীরিক অসুস্থতার কারণে কাজে আগাতে পারিনি, তবে এখন মনে হচ্ছে আমি বড্ড দেরি করে ফেলেছি। সেটাই তো, আপনি এখনই মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখেন ওনাকে। বাতেন খুব ধুরন্ধর বাপ, ওর বিরুদ্ধে মামলা দিলে ও বসে থাকবে না। আমি এখনো ঘটনার সাক্ষীদের খোঁজ জানি না। বাতেনের সাথে ওইসব সাক্ষীদের যোগাযোগ থাকতে পারে। আমি মামলা দিলে বাতেন গোপনে সাক্ষীদের সরিয়ে ফেলবে। তাই আগে সাক্ষীদের খুঁজে বের করে পুলিশি নজরদারিতে রাখি, তারপরেই মামলা দায়ের করতে চাই। সেক্ষেত্রে বাতেন সাক্ষীদের গায়েব করতে পারবে না, মামলারও সঠিক বিচার পাব। তাই? নিজের বোনের সংসার বাঁচাতে গিয়ে আমি মৃত্যুপথে যাত্রী হলাম। আমার কাছেই লজ্জা লাগে বাতেন্দুলা ভাইয়ের ঘটনাটায়। 5 বছর আগে রূপমের বয়স ছিল 26 বছর। ঘরে 26 বছরের যুবক পুত্রকে আনম্যারিড রেখে নিজে বিয়ে করতে এসেছিল। আমার নিজ ফ্যামিলির জঘন্যতম ঘটনা এটা। লজ্জায় ঘৃণায় আমি ব্যাপারটি আমার পুরো সোর্সকে এতদিন জানাতেও পারিনি। জানালে এতদিনে হয়তো ওরা সাক্ষী প্রমাণ বের করে ফেলত। সে যাই হোক, রূপমকে নিজ হাতে গুলি করে মারার স্বীকারোক্তি দিয়েছেন আপনি। তদন্তে আপনার নাম আসবে, সেক্ষেত্রে বাতেন আপনার জীবিত থাকার খবর এমনিতেই পেয়ে যাবে, গোপনে আপনার ক্ষতি করতে পারে। আমি বুঝি সেটা। এই কারণেই আমি এখনো রূপম হত্যা মামলা গ্রহণ করতেই দেইনি পুলিশকে। তাই নাকি? এখনও রূপম হত্যা মামলাই হয়নি? না, আমি নিজেই পুলিশকে মামলা গ্রহণ করতে দেইনি। তবে খুশি হয়ে লাভ নেই। বাতেনের অনেক ক্ষমতা, যে কোনো সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মামলা দায়ের করে বসবে। পুলিশ মামলা নেওয়ার আগে তোকে লন্ডনে পাঠিয়ে দিতে পারলেই বাঁচি। কিন্তু শেহেরকে নিয়ে কি করব চাচা? ওকে আমি তোর কাছে লন্ডনে পাঠিয়ে দেব। এরও মধ্যে শেহেরের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে বাতেন ফুফা। আপনার উচিত হত্যা চেষ্টা মামলা দায়ের করে ওনাকে জেলে ঢুকিয়ে রাখা, তাহলে শেহেরের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। শীঘ্রই ওকে জেলে ঢুকিয়ে দিতে হবে। এখন দরকার কিছু সাক্ষী প্রমাণের। জানেন চাচা, বাতেন ফুফা সবাইকে জানিয়েছে গাড়ি বিকল হওয়ার পরে আপনারা দুজন খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় দাঁড়িয়েছিলেন। তখন অন্য একটি গাড়ির ধাক্কায় আপনি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে গিয়েছেন। আপনাদেরকে পরিবহনকারী গাড়িটি বিকল থাকায় তখন পুলিশ ও বাতেনের কথা অনায়াসে বিশ্বাস করে। আমি বেঁচে ফিরে এসে শুনেছি এসব কথা। সবারকে ধোঁকা দিয়েছে বদমাসটা। সানান হতাশ কণ্ঠে আফসোসের সুরে বলল, দেখেন চাচা, আপনি বোনের সংসার বাঁচাতে গিয়ে নিজেকে মৃত্যুমুখে নিয়ে গেছেন, অথচ বোনের খেলে রূপম আপনার মেয়ের সংসার নষ্টের খেলায় মেতেছিল, ইজ্জত নষ্ট করারও চেষ্টা করেছে বারবার। কি বলবো ওর কথা, বাপ কা বেটা। ওর বাপ মেয়র হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল। জানি না মেয়র হওয়ার পরে যে কত কি করেছে। এসব বাদ দিলাম, আপনি পরিবারের কাছে ধরা দিচ্ছেন কবে? আপনার পরিচয় পেলে শেহেরের মানসিক শক্তি কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। ধরা তো পড়েই গেছি তোদের কাছে। তুই ঠিকই বলছিস, আমার পরিচয়ে শেহেরের মানসিক শক্তি অনেক বেড়ে যাবে। ভাবছি বাতেনকে গ্রেফতার করার পরই নিজের পরিচয় দেব। কিন্তু দীর্ঘশ্বাস ছেড়ে থেমে গেলেন আরমান আহমেদ। কিন্তু কি চাচা? এই অদ্ভুত চেহারা দেখে মেয়ে কি আমায় মেনে নেবে রে? আমার কিচ্ছু হবে না এ মামলায়। অবশ্যই মেনে নেবে, আপনার মেয়ে আপনার জন্য ব্যাকুল হয়ে আছে। বিয়েবাড়ির ঝিলমিল আলোয় বর্ণিল মায়াবী রাত। আকাশের বুক চিরে রূপালী জ্যোৎস্নাও ঝরে পড়ছে ভুবন জুড়ে। চাঁদ তারার লুকোচুরিতে, ধরণী মগ্ন মধুলগন তৈরিতে। এরই মাঝে নতুন জীবনের খোঁজে প্রেম প্রেম আবেশে দিশেহারা মেহেক। আজ বৃহস্পতিবার, সাঁঝ নেমেছে রূপালী জ্যোৎস্নার স্নিগ্ধ পরশ নিয়ে। মেহেকের গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে জীবন বসন্তের আগমনী রঙে মেয়েটিকে রাঙিয়ে দিতে। আগামীকাল শুক্রবারই তো সায়ন মেহেকের বিয়ে। রূপমের অকাল প্রয়াণে পরিবারের অনেকেই গভীরভাবে শোকাহত, ভীষণ ব্যথিত। কিন্তু সায়নের বিয়ে পেছানোরও তো কোনো সুযোগ ছিল না। সুদূর বিলেত থেকে নিয়ে আসা ছুটি শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে। বিয়ের পরে বউয়ের সাথেও তো ভালো কিছু সময় কাটাতে হবে, কিন্তু সময়টা যে বয়ে যাচ্ছিল ধীরে ধীরে, বড্ড অসময় হয়ে। তাই বিয়ের তারিখও পেছানো হয়নি। রূপমের শোকে কাতর হয়ে খুশি এড়িয়ে গেলে তো হবে না। মেহেকদের দাদাবাড়ির আত্মীয় স্বজন পরিবার পরিজনও তো আছে। বর বধূরও বিয়ের আনন্দ করার ইচ্ছে আছে। সবাইকে খুশি রাখতে আজ ঘরোয়াভাবেই গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। কিন্তু ঝামেলা হয়েছে বেচারি মেহেককে নিয়ে। সাবির চিন্তায় বিভোর শেহের আসেনি গায়ে হলুদের এ অনুষ্ঠানে। কিন্তু শেহের না আসলে মেয়েটি বসবেই না নিজের গায়ে হলুদের স্টেজে।
আজ আরও দুটো ঘটনা ঘটেছে। দেরিতে হলেও রূপম হত্যা মামলা ঠিকই দায়ের করেছে বাতেন। আসামি করা হয়েছে সেদিনের পুরো র্যাব ফোর্সকে এবং ব্রিটিশ ডাক্তার ইন্তিসার আন্দালিব সানানকে। আসামি হওয়ার ঘটনা দুপুরে ইনস্টাগ্রামে বউকে জানায় ছেলেটি। সানানের পুরো পরিবার এখনও কিছুটা নির্ভার। সবাই জানে তাদের ছেলে কমপ্লিট নির্দোষ, খুন করতেই পারে না। শেহের তো জানে আসল ঘটনা, স্বামীর চিন্তায় গোপনে মরে যাচ্ছে বেচারি ধুকে ধুকে। সানান মামলা খেয়েছে জেনেও সায়নের বিয়ের ডেট ঠিকই রেখেছে ফ্যামিলি। মামলা হওয়ার পরে বাবার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে সানান। আনন্দ ফুর্তির সাথে সায়নের বিয়ের প্রোগ্রাম চালিয়ে নেওয়ার অনুরোধ করেছে ছেলেটি। বাবাকে ফুরফুরে রাখতে অভয় দিয়ে আরও বলেছে, আমার চিন্তায় তুমি সায়ন মেহেকের বিয়ে ভেঙে দিও না প্লিজ। আগামীকালের বিয়ে আজ ভেঙে দিলে মেয়েটাও মানসিকভাবে ভেঙে পড়বে। মেহেকদের দাদাবাড়ির দিকের অনেক আত্মীয় স্বজন পাড়াপড়শিকে দাওয়াত দিয়ে ফেলেছিল ওরা। বিয়ে ভেঙে দিলে ব্যাপারটি নিশ্চয়ই ভীষণ খারাপ হতো। এসব ভেবে ডক্টর আন্দালিব বিয়ের ডেট পরিবর্তন করেননি। আজ আরও যে ঘটনাটি ঘটেছে সেটি রাহেলার। এক পায়ের পাতা হারিয়ে হাসপাতাল থেকে স্বামীরার সাথে বাড়ি ফিরেছেন কুটিল মহিলাটি। বউকে দেখেই সাদেক আহমেদ এক লাথি দিয়ে বলেছে, আমি তো প্রথমে রাজিই ছিলাম না এইসব শয়তানিতে। তোগো মাই ঝিয়ের কারণে শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। আল্লাহ খালি রূপম মোকাম্মেলরে নিল কেন, তোগরের সাথে নিতে পারল না। আপনি কি কইলেন এইটা? কয় একটু ভালো ব্যবহার করবেন। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে বাড়ি ফিরছি। এইটাই তো আমি কই, গাড়িটায় তোরে থুয়া গেল কেন, পুরা নিয়ে গেলেই তো পারতো। রাহেলা স্বামীরার ঘটনা কিঞ্চিত প্রভাব ফেলেছে শেহেরের মনে। স্বামীর আসামি হওয়ার ব্যাপারটাই অন্তর পুড়িয়ে ছাড়খাড় করছে মেয়েটির। এদিকে মেহেকের গায়ে হলুদ শুরুই হয়নি। বেচারি বিশাল করে বায়না ধরে বসে আছে শেহেরের জন্য। শুধু এটাই নয়, হবু বর সায়নকেও ফোন দিয়ে দিল মেয়েটি। লাজুক ডাক্তার ফোন রিসিভ করতেই মেহেক ধমকের সুরে বলল, এই তুমি আসনি কেন গায়ে হলুদে? বউকে গায়ে হলুদ দিতে বর যায় নাকি? আরে আমাদের পাড়ার একটা আপুর বিয়েতে ওর বর এসেছিল গায়ে হলুদে। কপি করতে চাচ্ছিস নাকি তাকে? যাই বলো, আজ তোমাকেও আসতেই হবে, নয়তো গায়ে হলুদে করব না। দেখ, সব সময় উল্টাপাল্টা আবদার করিস না তো। তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। বিয়ের আগেই যদি এরকম করো তাহলে তোমার বিয়েই কিন্তু করব না আমি। তুই তো নাছর বান্দারে। হ্যাঁ, এবার সেজে গুজে চলে আসো আমার কাছে। তোমার বউকে তুমিই আগে হলুদ ছোঁয়া দিবা। ইস, খুব রোম্যান্টিক মনে হয়। আমি আসলেই রোম্যান্টিক। আমি রোম্যান্টিক না হলে তোমার মতো লজ্জাবতী গাছকে কে বিয়ে করতো বলো? যা বেয়াদব। আই লাভ ইউ ডক্টর। সায়নের কান যেন গরম হয়ে গেল ক্ষণিকেই। যন্ত্রণার প্রহরগুলো বড্ড দীর্ঘ হয়, সময় যেন বয়ে যেতে চায় না বহমান গতিশীল ধারায়। ধীরে ধীরে কাটে যন্ত্রণার সময়, কষ্টকে দীর্ঘায়িত করে। সেদিন রাতে সানানকে উঠিয়ে এনেছিলেন আরমান আহমেদ। এরই মাঝে কষ্ট আর যন্ত্রণার যাতনায় কেটে গেছে 2 দিন। বউয়ের সাথে স্বাভাবিক ফোনালাপও হয়নি ছেলেটির। ডানা কাটা পাখির ন্যায় ছটপট করেছে বাসায় বসে গোপনে। ইনস্টাগ্রামে চুপি চুপি চ্যাটিং হয়েছে মাঝে মাঝে। চাচা যোগাযোগ সীমিত করার আদেশ দিয়েছিলেন। আজ রূপম হত্যা মামলা দায়েরের পর থেকে আরমান আহমেদ মুঠোফোন নিয়ে গেছেন পুরোপুরি। কারণ শেহেরদের বাড়িতে বাতেনের ফ্যামিলির নিত্য আনাগোনা। মেয়েটির মুঠোফোন চুরি করতে পারলেও এক্সপার্ট দিয়ে লক খুলতে সক্ষম হবে বাতেন। সেক্ষেত্রে সব তথ্য সরাসরি নিয়ে যেতে পারবে। মুঠোফোন হারিয়ে সানান দিশেহারা, পাগল প্রায়। দেশে থেকে বউয়ের সাথে সাক্ষাৎ করতে না পারাটা ভীষণ কষ্টের। এহেন বিষম ব্যথা আর কষ্ট নিয়ে দিন কেটে যাচ্ছিল ছেলেটির। শেহের, শামস ব্যতীত বাড়িতে সবাই জানে সানান বন্ধুর বাসায় আছে। সায়নের সাথেও মিথ্যে বলেছে ছেলেটি। আজ মামলা হওয়ায় একটু চিন্তিত বাবা মা আর ভাইরা। এমনকি শামসও জানে না তার ভাই রূপমকে খুন করেছে। দুষ্ট ছেলেটি ভাবছে 7 ডাকাত খুনের ঘটনায় ভাই পালিয়ে বেড়াচ্ছে, তাকে নিয়ে ছুটবে বহুদূরে। আজ রাতেই লন্ডনের ফ্লাইট ওদের। বিকেলে মেহেকের হলুদ যাত্রীদের সাথে বাড়ি থেকে বের হয় শামস। সেখান থেকে পথিমধ্যে খেলার অজুহাতে রওনা করে সানানের উদ্দেশ্যে। ছেলেটি জেনে গেছে তার চাচার জীবিত ফিরে আসা সম্পর্কে। ফ্যামিলিতে এখন ওরা দুজনেই জানে ব্যাপারটা। শামস আসার পরে 2 ভাই একসাথে ছুটছে ঢাকার পথে। চাচা আরমান আহমেদও আছেন গাড়িতে। একটি ভাড়াকৃত গাড়িতে করে ওরা যাচ্ছে চাচার সাথে। গন্তব্য ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চাচা নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসতে চায় এয়ারপোর্টে। অনেক সময় এয়ারপোর্ট থেকেও আসামি গ্রেফতার হয়, তাই বড্ড ভয় চাচার।
ফোর্সের সাথে আরমান আহমেদ নিজেও রূপম হত্যা মামলার আসামি। এরকম মামলায় মোটেও ভয় পান না তিনি। সবাই মিলে ডিপার্টমেন্টালি মামলা থেকে দায়মুক্ত হবেন। বাতেন কিছুই করতে পারবে না তাদের। সেদিনের পুরো ফোর্সের বিরুদ্ধে মামলা দিতে গিয়ে বড্ড ভুল করেছে বাতেন। পুত্রশোকে গণহারে সবাইকে আসামি বানাতে গিয়ে কারো ব্যক্তিগত পরিচয় ভালোভাবে জানা হয়নি তার। বেচারা এখনও টেরি পাননি ডেপুটি ডিরেক্টর আরমান আহমেদের ব্যাপারটা। এই ডেপুটি ডিরেক্টরই যে তার শ্যালক, পুলিশের এসপি আরমান। ফোর্সের সবাইকে গণহারে আসামি করায় শেহেরের বাবা বেজায় খুশি। প্রথমত বাতেন তার পরিচয় খতিয়ে দেখেনি এখনও, দ্বিতীয়ত সবাই মিলে শান্তিতে ফেস করবে মামলাটি। এদিকে বাতেনকে জেলে ঢোকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে শেহেরের বাবা, কিন্তু আজকের রাতটা তো ঠিকভাবে কাটাতে হবে। সানান শামসকে উঠিয়ে দিতে হবে লন্ডনগামী ফ্লাইটে, তারপরে বাদবাকি সব চিন্তা নিশ্চিন্তে করা যাবে। ওদেরকে বহনকারী গাড়ি ঢাকা শহরে পৌঁছে গেছে খানিক আগে। ভয়ে বুক দুরুদুরু করছে শামসের। বেচারার মনে 7 খুনের মামলার ভয়। গাড়িতে বসে শামস বেশ হাঁসফাঁস করছে। কয়েকদিন আগেও জীবনটা কত আনন্দের ছিল, কেন যে সেদিন হুট করে বোমা মারতে গেল। তখন তো বুঝতেও পারেনি এমন কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এই যে আজ তরি আসবে মেহেকের গায়ে হলুদে, ছেলেটি দেখা করতে পারত, প্রেমালাপ করতে পারত প্রেয়সীর সাথে, কোনো কিছুই হচ্ছে না এখন মনের মতো করে। অসীম কষ্টের অন্তহীন এক ছায়া যেন ঘিরে ধরেছে জীবনটাকে। এই সব দুঃখের ভাবনার মাঝে হঠাৎ গাড়ি থেমে গেল একটি পেট্রোল পাম্পে। ড্রাইভার এবং আরমান চাচা দুজনই নেমে গেছেন গাড়ি থেকে। ওরা 2 ভাই গাড়িতেই রয়েছে। গ্যাস নেওয়া হচ্ছে গাড়িতে। এ সময়টা গাড়িতে থাকা বিপজ্জনক, তবুও নামেনি ওরা 2 ভাই গাড়ি থেকে। এহেন বিপদে ভয় করছে না আজ। এর চেয়েও যে বড় বিপদ ওদের জীবনে জড়িয়ে গেছে। এরই মাঝে গ্যাসের বিল মিটিয়ে ড্রাইভার চলে যাচ্ছে ওয়াশরুমে। আরমান আহমেদ দাঁড়িয়ে ফোনে কথা বলছেন কারো সাথে। এতক্ষণে সুযোগ হলো ভাইদের একটু আলাপচারিতার। শামস আফসোসের সুরে সানানকে বলল, ভাইয়া, আমি যখন বোমা মেরে খুন করার কথা বললাম তখন তুমি বাধা দিলে না কেন? খুন করলে যে এত অশান্তি এটা তো আমি জানতামই না। তেত্তিত, চুপ কর তো। সেদিন তুমিও কিভাবে ধেই ধেই করে আমার সাথে চলে গেছো বোমা মারতে। বউয়ের কথাই গেছো, তাই না? আরে সব দোষ দেখি আমার বউকে দিচ্ছিস। শেহেরকে কি নন্দঘোষ অনে হয় তোর কাছে? তোমার বউয়ের দোষ দিলাম কই? তোমারই তো সব দোষ। ছোট ভাইকে একটু গাইড করতেও জানো না। ভালো হয়েছে, জানার দরকার নেই। বউ পেয়ে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছো তোমার। তুমি যে এমন বউ পাগল হবা এটা জানলে আমি কোনোদিন তোমাকে ভাই ডাকতাম না। চুপ করতে বলছি না তোকে। আমার যে ভীষণ টেনশন হচ্ছে, যদি পুলিশ গ্রেপ্তার করে ফেলে আমাদেরকে তাহলে কিন্তু সব দোষ তোমার। থামবি তুই? ভালো লাগে না কোনো কিছু। আমাদের সমাজে মাঝে মাঝেই দেখা যায় ছোটগুলো নিজেরা দোষ করে বড় ভাই বোনের মাথায় সব চাপিয়ে দেয়। শামসের অবস্থাটাও ঠিক সেরকম। সব দোষী যেন আজ সানানের। ওদের অভিমানী আলাপচারিতার মাঝে ড্রাইভার এবং আরমান আহমেদ উঠে বসেন গাড়িতে। গাড়ি এবার সরাসরি বনানীর রাস্তায়। খানিক গেলেই ঢাকা এয়ারপোর্ট। ভয়ে একদম ছোট হয়ে আছে শামস। ড্রাইভারের সামনে মন খুলে একটু কথাও বলতে পারছে না। খুনের ঘটনা নিয়ে কি প্রকাশ্যে আলাপ করা যায়? যন্ত্রণারা যেন জাপটে ধরে আছে অসহায় দেহ মনকে। লন্ডনগামী বিমান আকাশে উড়লেই হয়তো যন্ত্রণা লাঘব হয়ে যাবে অনেকাংশে, কিন্তু এয়ারপোর্ট তো এখনো বেশ দূরে। এর মধ্যেই ঘটে যেতে পারে ভালো মন্দ অনেক কিছু। সানানেরও বড্ড কষ্ট হচ্ছে। দেশ ছেড়ে প্রেয়সীকে ছেড়ে যেতে হচ্ছে তিক্ত চিত্তে। মনটা আজ পাখি হয়ে উড়ে যেতে চায় লাজবধূর কাছে, কিন্তু এসব কি এতই সহজ? জীবনটা যে জটিল হয়ে গেছে যন্ত্রণার জাতাকলে। সেদিন থেকে রাত এলেও নিদ আসছে না দুচোখে, দিন এলেও আলো আসছে না জীবন আধারে। ড্রাইভার এবং আরমান চাচা দুজনেই নেমে গেছেন গাড়ি থেকে। ওরা 2 ভাই গাড়িতেই রয়েছে। গ্যাস নেওয়া হচ্ছে গাড়িতে। এ সময়টা গাড়িতে থাকা বিপজ্জনক, তবুও নামেনি ওরা 2 ভাই গাড়ি থেকে। এহেন বিপদে ভয় করছে না আজ। এর চেয়েও যে বড় বিপদ ওদের জীবনে জড়িয়ে গেছে। এরই মাঝে গ্যাসের বিল মিটিয়ে ড্রাইভার চলে যাচ্ছে ওয়াশরুমে। আরমান আহমেদ দাঁড়িয়ে ফোনে কথা বলছেন কারো সাথে। এতক্ষণে সুযোগ হলো ভাইদের একটু আলাপচারিতার। শামস আফসোসের সুরে সানানকে বলল, আমাদের সমাজে মাঝে মাঝেই দেখা যায় ছোটগুলো নিজেরা দোষ করে বড় ভাই বোনের মাথায় সব চাপিয়ে দেয়। শামসের অবস্থাটাও ঠিক সেরকম। সব দোষী যেন আজ সানানের। ওদের অভিমানী আলাপচারিতার মাঝেই ড্রাইভার এবং আরমান আহমেদ উঠে বসেন গাড়িতে। গাড়ি এবার সরাসরি বনানীর রাস্তায়। খানিক গেলেই ঢাকা এয়ারপোর্ট। ভয়ে একদম ছোট হয়ে আছে শামস। ড্রাইভারের সামনে মন খুলে একটু কথাও বলতে পারছে না। খুনের ঘটনা নিয়ে কি প্রকাশ্যে আলাপ করা যায়? যন্ত্রণারা যেন জাপটে ধরে আছে অসহায়
দেহ মনকে। লন্ডনগামী বিমান আকাশে উড়লেই হয়তো যন্ত্রণা লাঘব হয়ে যাবে অনেকাংশে, কিন্তু এয়ারপোর্ট তো এখনও বেশ দূরে। এর মধ্যেই ঘটে যেতে পারে ভালো মন্দ অনেক কিছু। সানানেরও বড্ড কষ্ট হচ্ছে। দেশ ছেড়ে, প্রেয়সীকে ছেড়ে যেতে হচ্ছে তিক্ত চিত্তে। মনটা আজ পাখি হয়ে উড়ে যেতে চায় লাজবধূর কাছে, কিন্তু এসব কি এতই সহজ? জীবনটা যে জটিল হয়ে গেছে যন্ত্রণার জাতাকলে। সেদিন থেকে রাত এলেও নিদ আসছে না দুচোখে, দিন এলেও আলো আসছে না জীবন আধারে। স্বামীর চিন্তা ভেঙে চুরে দিচ্ছে শেহেরের চঞ্চল চিত্তকে। মেহেকের বায়নায় অনিচ্ছা সত্ত্বেও মেয়েটি চলে এসেছে গায়ে হলুদে। সাথে এসেছে ডাক্তার আন্দালিব এবং সায়ন। বেচারা মেহেক সেজে গুজে বসে আছে হলুদ পাখির ন্যায়। সবুজ পাড়ের হলুদ শাড়িতে সেজেছে মেয়েটি, মাথায় হলুদ ফুলের বাহার। পোড়া কপাল ঢাকতে হিজাব জড়িয়েছে কপাল পর্যন্ত। হাতে পড়েছে বাহারি চুড়ি, কানে আর গলায় দেশীয় রঙিন গয়না। শেহের এ বাড়িতে এসেই সায়নরে ডেকে নিয়ে এসেছে মেহেকের কক্ষে। বেচারা লজ্জায় যেন মাথা তুলে তাকাতেই পারে না। সবাইকে নিয়ে শেহের ফিরে গেছে কক্ষের বাইরে। একান্ত কিছু আলাপের সুযোগ করে দিয়েছে বরকনেকে। সবাই চলে যেতেই মেহেক ভীষণ কৌতূহলের সাথে প্রশ্ন করল, আমাকে কেমন লাগছে সায়ন ভাইয়া? ভালো, তবে এই ভাইরা ডাকটা বাদ দিতে হবে। ভালো যেহেতু লেগেছে, তাহলে একটা চুমু দাও না। বেয়াদবি শুরু করছিস, আমি গেলাম এখান থেকে। তাহলে যাও। বেচারা পা বাড়াতেই বদমাস মেহেক লাফিয়ে চুমু এঁকে দিল গালে। একদম কাঁদো কাঁদো অবস্থা লাজুক ছেলেটির। লিপস্টিকের দাগ লেগে গেছে বরফ শুভ্র গালে। কপিবাজ মেয়েটি তো হি হি করে হাসছে হবু বরের অবস্থা দেখে। পকেটের টিস্যু পানিতে ভিজিয়ে গাল মুছে নিলেন ডাক্তার সাহেব। অতপর হনহন নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন কক্ষ থেকে। ধীরে ধীরে রাত বেড়েছে চুপিসারে। সেই সন্ধ্যার পরে মেহেকের বায়নায় শেহের এসেছে রেডি হয়ে। মফস্বলের রাস্তায় হেলে দুলে আসতেও অনেক সময় লেগেছে। রীতিমতো ঘুমের আয়োজনের সময় এখন গ্রাম অঞ্চলে। শেহের জানে আজ রাতে তার বর দেশ ছাড়বে লন্ডনগামী ফ্লাইটে করে। দুপুরে ইনস্টাগ্রামে শেষ টেক্সট দিয়েছিল বড়মশাই। এরপরেই তো আরমান আহমেদ ফোন নিয়ে যান সানানের কাছ থেকে, কারণ বাতেন তো জানে সানান ব্রিটিশ সিটিজেন। দেশ থেকে পালিয়ে গেলে ছেলেটি লন্ডনেই যাবে। সেক্ষেত্রে লন্ডনগামী ফ্লাইট থেকেও সানানকে গ্রেফতার করা যেতে পারে। এসব বৈরী ভাবনায় ডুবে মেয়েটির ভয় যেন কমছেই না কোনোভাবে। এখানে বিয়ে বাড়িতে গায়ে হলুদের প্রোগ্রাম চলছে পুরোদমে। মেহেক বারবার শেহেরকে অনুরোধ করেছে ওর মতো করে সাজতে, অন্তত হলুদ একটি শাড়ি তো পরতে পারে। শেহের এসেছে সাধারণ পোশাকেই। স্বামীর চিন্তায় চিত্তে মোটেই শান্তি নেই বেচারির। কি করে সাজবে এখন হলুদের সাজে? নাচরবান্দা মেহেকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে নীরব থেকেই। হলুদ পরি মেহেক এখন হলুদের স্টেজে। এক পাশে ভাই মায়াজ, অন্য পাশে হবু বর সায়ন। দুজন দুপাশে বসে হলুদ ছুঁয়ে দিচ্ছে পরম যত্নে। সায়ন তো আর জানে না ভাইদের সত্যি সত্যি খুন করার ঘটনা, তাহলে হয়তো বিয়ের আনন্দই মাটি হয়ে যেত। অজানায় থেকেই ছেলেটি আছে ফুরফুরে মেজাজে। অস্থির চিত্ত শুধু শেহেরের। দূরে দাঁড়িয়ে চুপি চুপি দেখছে সবকিছু। কখন আসবে খবর লন্ডনগামী ফ্লাইট ছাড়ার? অবাধ্য বুক ধক ধক করছে নিরন্তর। প্রতি মুহূর্তেই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যেতে চায় প্রাণ পাখিকে বধ করে। কখন যে কোন অঘটন ঘটে যায় কে জানে। এ যেন এক অবর্ণনীয় কষ্টের ভয়ানক অনুভূতি, চাপা আর্তনাদের অস্থির উৎকণ্ঠা। এইসব উৎকণ্ঠার মাঝেই আচানক হলুদ স্টেজে ডাক আসে শেহেরের। হলুদ ছোঁয়া দিতে হবে বিয়ের কনে মেহেককে। মেয়েটি ধীর পায়ে এগিয়ে গেল স্টেজের কাছে। এরই মাঝে হোয়াটসঅ্যাপে কল আসে হৃদয়কে কাঁপিয়ে দিয়ে। সেই অচেনা আগন্তুক কল দিয়েছে। শেহের তো এখনও জানে না এই আগন্তুকই তার বাবা। ভীরু ভীরু আঙুলের ক্লিকে কল রিসিভ করে শেহের। মুঠোফোন কানে ধরতেই গম্ভীর কণ্ঠে আগন্তুক বলল, আমি এয়ারপোর্ট থেকে বলছি। এরই মাঝে হোয়াটসঅ্যাপে কল আসে হৃদয়কে কাঁপিয়ে দিয়ে। সেই অচেনা আগন্তুক কল দিয়েছে। শেহের তো এখনও জানে না এই আগন্তুকই তার বাবা। ভীরু ভীরু আঙুলের ক্লিকে কল রিসিভ করে শেহের। মুঠোফোন কানে ধরতেই গম্ভীর কণ্ঠে আগন্তুক বলল, আমি এয়ারপোর্ট থেকে বলছি। এইমাত্র লন্ডনগামী ফ্লাইট ঢাকা এয়ারপোর্ট ছেড়েছে। সানান শামস নির্বিঘ্নে যাত্রী হয়েছে ফ্লাইটে। আর কোনো ভয় নেই মা। হঠাৎ পাওয়া এ সুসংবাদে শেহেরের বুক থেকে যেন একটি পাথর নেমে গেল। দুর্ভাবনারা বিদায় নিল মন দুয়ার থেকে। সকল দুশ্চিন্তার অবসানে পুরো শরীর যেন হালকা লাগছে এখন। কাল বিলম্ব না করে মেয়েটি ধন্যবাদ দিল আগন্তুককে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গতকালই সানান পরামর্শ দিয়েছে আগন্তুককে স্যার দেখো লাজবধূ। শেহেরও সে আদেশ পালন করল অক্ষরে অক্ষরে। আগন্তুক ভদ্রলোক কথা শেষে ফোন কেটে দিয়েছেন। শেহের দ্রুত দৌড়ে চলে গেছে ডাক্তার আন্দালিবের নিকটে। মেয়েটিকে দৌড়াতে দেখে চিন্তিত ভঙ্গিতে সায়নও এসে দাঁড়িয়েছে পাশে। শ্বশুরের সামনে গিয়ে এক শ্বাসে বলল, বড় চাচা, ঢাকা থেকে লন্ডনের ফ্লাইট ছেড়েছে। শামস ভাইয়াকে নিয়ে আপনার বড় ছেলে লন্ডন ফিরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু শামস গেল কেন রে? আর ছেলেটা গেলই বা কিভাবে?
আপনার বড় ছেলে নিয়ে গেছে? শামস ভাইয়া দেশে থেকে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? শামসকে নিয়ে বেশ ভালো কাজ করেছে সানান, দেখতে হবে না কার ছেলে। ডাক্তার আন্দালি বুক চাপড়ে বলছেন। সায়নও যেন বিশাল এক দুশ্চিন্তার ঘোর থেকে মুক্তি পেল। নিজ স্ত্রীকে সুখের সংবাদ দিতে বিলম্ব করলেন না ডাক্তার আন্দালিব। মুঠোফোনে কল দিলেন মায়া আহমেদকে। ওপাশ থেকে হ্যালো বলতেই ডাক্তার জানালেন, তোমার ছেলেরা লন্ডনের ফ্লাইটে উঠে গেছে মায়া, ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে অলরেডি। শেহের আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকেনি সেখানে, দৌড়ে সোজা চলে এসেছে মেহেকের নিকটে, হলুদ স্টেজের কাছে। আর কোনো বৈরী ভাবনা নেই মেয়েটির এলোমেলো হৃদয়ে। এখন যে সবার সাথে মিলেমিশে হলুদের আনন্দে উদ্ভেল হবারই সময়। বিয়ের উৎসবে হইচই পুরো বাড়ি জুড়ে। ঘরোয়া বিয়ের অনুষ্ঠান চলছে সায়ন মেহেকের। আজকের রৌদ্রকরজ মধ্যাহ্নই ওদের জীবনের মধু লগন। স্টেজে বধূ বেশে মেহেককে বসিয়ে রাখা হয়েছে সায়নের পাশে। আজ সোনালি পাড়ের লাল বেনারসিতে বউ সেজেছে মেয়েটি, হিজাবে মাথাসহ পোড়া কাপাল ঢাকা। হিজাবের উপরে বিয়ের সোনালি লাল ওড়না, আর গায়ে সোনার গয়না জড়িয়ে সকলের মন কেড়েছে মেয়েটি। লন্ডনে এখন স্নিগ্ধ সকাল। এইমাত্র বাসার সামনে এসে নেমেছে সানান আর শামস। সব চিন্তা ঝেড়ে নির্ভর হওয়ার খুশি ওদের চঞ্চল চিত্তে। এহেন খুশির আবেশে বেয়ারা শামস তো একটি ডিগবাজি দিয়েই ঢুকল ঘরে। সানানও মুক্ত জীবনে ফিরতে পেরে অতিশয় পুলকিত। আজ আর শেহেরের মনে কোনো পিছুটার নেই, নেই কোনো দুর্ভাবনার রেশ। মেয়েটি বিয়ের আনন্দে পুরোপুরি মশগুল। সায়ন মেহেকের বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ ফোন কল আসে শেহেরের হোয়াটসঅ্যাপে। স্বামী কল দিয়েছে দেখেই মেয়েটির বুকের ভেতরে যেন খুশির মাতাল খুশবু ছড়িয়ে গেল। ঝটপট ফোন রিসিভ করে হ্যালো বলতেই সানান ওপাশ থেকে বলল, আমি লন্ডনের বাসায় চলে এসেছি লাজবধূ, কি যে খুশি লাগছে এখন। আমারও, শেহের জবাব দিল খুশিময় লাজুক স্বরে। শোনো লাজবধূ, আমরা তো এখন লং ডিস্টেন্সে আছি, এখন থেকে আমরা শুধু প্রেম করব। না না, আমি এখন প্রেম করব না, আমি তো এখন বিয়ে বাড়িতে আছি, রাত্রে প্রেম করব, রাত্রে। ওরে দেড় ব্যাটারি, আমি কি এখনই প্রেম করতে বলেছি নাকি? আমি বলেছি আজ থেকে শুধু প্রেম করব। এইবার বুঝছি, প্রেমের শুরুটা তাহলে আপনিই করুন। আই লাভ ইউ ডার্লিং। এই ইংলিশে না, বাংলায় বলেন, বাংলায়। বাংলায় যেন কি বলতে হয়? আমি তোমাকে ভালোবাসি। হো হো করে হেসে সানান জবাব দিল। যা, এতদিন পরে আমার লাজবধূ ভালোবাসলো, আমি ধন্য, পরিপূর্ণ এখন। স্বামীর কথা শুনে প্রেম প্রেম খুশির প্রাণোচ্ছল আবেশে দিশেহারা শেহের। সামান্য ফুনালাপেই লাজের বাহার এসেছে মায়াবী বদনে। সানানও হয়তো রোম্যান্টিক কিছু বলতে চেয়েছিল বউয়ের সাথে। আচানক শামস এসে দাঁড়ালো ভাইয়ের পাশে। এসেই মুঠোফোন চেয়ে নিয়েছে ফোনালাপের অভিপ্রায়ে। বেয়ারা ছেলেটি ফোন কানে ধরে দুষ্ট কণ্ঠে শুধালো, হ্যালো শেহের, কে কে এসেছে রে বিয়েতে? তোর বান্ধবী তোরি এসেছে? পাশ থেকে হুঙ্কার দিল সানান। কি অবস্থা শামস, শেহেরকে এখনো তুই তুই করে বলছিস কেন? তোমার বউ হিসাবে বলছি না, আমার চাচাতো বোন হিসাবে তুই করে বলছি। না, এখন আর তুই করে বলতে পারবি না। বউ পাগল। ফোন কানে ধরেই শামস দুষ্ট মিষ্টি জবাব দিচ্ছে ভাইকে। আচানক সানানের নিকটে ফোন দেওয়ার অনুরোধ করল শেহের। বেচারা শামস গার্লফ্রেন্ডের ব্যাপারে একটু আলাপও করতে পারেনি প্রাণ খুলে। সানান ফোন হাতে নিয়ে হ্যালো বলতেই লাজবধূ বলে উঠল, জানেন, মোটু মোকাম্মেল তো মাসের অর্ধেক টাইম থাকতো বাড়িতে, আর বাকি অর্ধেক টাইম থাকতো ঢাকায়। বিনোদন মিডিয়ায় লোকটা ঠিক কী কাজ করত কে জানে। হঠাৎ ওর প্রসঙ্গ এলো কেন? না মানে, মিডিয়ার লোকের দেখা পেয়ে গেছি তো। আজ একজন মিডিয়া পরিচালক এসেছে মেহেদের এই বিয়ে বাড়িতে। তো সুন্দর চেহারার কারণে ছোটবেলা থেকেই সবাই নায়িকা বলে ডাকত শেহেরকে। তখন থেকেই নায়িকা হবার সুপ্ত বাসনা তৈরি হয়েছে মনের কোণে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন এটা, বহু পুরনো ইচ্ছে। জীবনের এই ক্রান্তি লগ্নে এসেও সামান্য ইশারা পেয়ে পুরনো ইচ্ছেটা জেকে বসেছে পুনরায়। সানানও তো দুঃখের সকল পথ পাড়ি দিয়ে ফিরেছে বিলেতে। এখন তো আর কোনো বাড়তি চিন্তা নেই। তাই কোনো ভনিতা না করেই মেয়েটি স্বামীকে জবাব দিল, আমাকে দেখে পরিচালকটা বলল, এক চান্সেই নাকি নায়িকা বানিয়ে দিতে পারবে। বউয়ের কথা শেষ না হতেই বজ্রের ন্যায় গর্জে উঠল সানান। শোন দেড় ব্যাটারি, তোর মুখে যদি আরেকবার নায়িকা হবার কোনো কথা শুনি, তাহলে তোকে কিন্তু আমি একদম খুন করে ফেলব। শেহের জবাব দেওয়ার পূর্বেই পাশে থাকা শামস দুষ্ট স্বরে ভাইকে বলল, ভাইয়া, মানুষ খুন করলে অনেক অশান্তি। এক কাজ করো, শেহেরকে খুন না করে একেবারে ডিভোর্স দিয়ে যাও। ঠাস করে সজোরে চর পড়ল শামসের গালে। গালে হাত দিয়ে মন খারাপের সুরে ছেলেটি প্রশ্ন করল, তুমি আমাকে মারলে কেন ভাইয়া? তুই আমার বউকে ডিভোর্স দেওয়ার কথা বললি কেন?
এবার আরও জোরে চড় পড়ল শামসের অন্য গালে। বেয়ারা ছেলেটি সত্যিই দুঃখ পেয়েছে এখন। শামসের সাথে কথা না বাড়িয়ে সানান মনোযোগ দিল ফোনে। বউ বেচারি ভয়ে ফোন কেটেও দেয়নি, এখনো লাইনেই আছে চুপটি করে। ছেলেটি থমথমে কণ্ঠে হুঁশিয়ার করে দিল বউকে। আরে হে, তুমি তো খুন করতে চাইছো, আর আমি ডিভোর্সের কথা বলতেই দোষ হয়ে গেল। খুনের চেয়ে ডিভোর্স কিন্তু বহু গুণে ভালো। তোমরা দুজন দুই জায়গায় ভালো থাকবা। আমি প্লেনে চড়তেই তোর আকাশে উড়ার শখ হয়ে গেল। খুব সাহস দেখছি তো। কান খুলে শুনে রাখ, তোর মুখে যদি আরেকবার নায়িকা হবার কথা শুনি না, তাহলে রূপমের মতো তোকেও আমি নিজ হাতে খুন করব। সানানের কথা শুনেই বিস্ময়ে চমকে উঠল শামস। বুকের ভেতনে বাজতে শুরু করল ভয় আর বেদনার নিদারুণ এক করুণ সুর। ভাইয়ের কাঁধে হাত রেখে কৌতূহলের সুরে ছেলেটি প্রশ্ন করল, তাহলে রূপম ভাইয়াকে সত্যিই তুমি খুন করেছো? দু ভাইয়ের একান্ত আলাপচারিতার লগ্ন দেখে শেহের ফোন কেটে দিয়েছে এপাশ থেকে। সানান হতাশ বদনে ধীরে ধীরে ভাইকে খুলে বলল সব ঘটনা। বিদায়ী বিকেলের অবসানে গোধূলি লগন এসেছে ধরায়। গোধূলির মায়ায় জড়াতে সাঁঝ উকি দিচ্ছে দুয়ারে এসে। সাঁঝ আর গোধূলির এ সন্ধিক্ষণেই নববধূ মেহেককে নিয়ে আসা হয়েছে শ্বশুরালয়ে, মেহেরুন্নেসার বাড়িতে। এসেই সায়ন নেমে গেছে বউয়ের গাড়ি থেকে। বেচারি মেহেক গাড়িতে পুরো একা। বাড়িতে বধূবরণের প্রস্তুতি চলছে জোরে সোরে। শেহের ধীর পায়ে এগিয়ে এলো নববধূর গাড়ির কাছে। গাড়ির দরজা খুলতেই মেহেক অভিমানী সুরে বলল,